আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অ্যানিমাল ফার্ম। উপন্যাসটির আজ চতুর্থ এবং শেষ পর্ব। কিছুদিন পরে মৃত্যুদণ্ড কার্যকরে সেই আতঙ্ক প্রশমিত হলে পশুদের মনে পড়ল, কিংবা ওদের মনে পড়েছে বলে মনে হলো যে ষষ্ঠ বিধানে বলা ছিল কোনো পশু অন্য পশুকে হত্যা করবে না, যদিও কেউ এটি কুকুর কিংবা শুয়োরদের শ্রুতিসীমায় উচ্চারণ করেনি। তারপরেও সবাই মনে মনে অনুভব করল সেদিনের হত্যাকাণ্ডগুলো এই বিধানের পরিপন্থী। ক্লোভার বেঞ্জামিনকে অনুরোধ করল এই বিধানটি পড়ে শোনাতে। বেঞ্জামিন যথারীতি জানালো এইসব ঝামেলায় সে জড়াতে চায় না। ক্লোভার মুরিয়েলকে ধরে আনল। মুরিয়েল পড়ল, কোনো পশু অন্য পশুকে হত্যা করবে না বিনা কারণে। যে কোনোভাবেই হোক শেষের শব্দ দুটি পশুদের স্মৃতি থেকে মুছে গিয়েছিল। এখন তারা দেখতে পেল বিধান ভঙ্গ করা হয়নি মোটেই, কেননা বিশ্বাসঘাতক এইসব পশু স্নোবলের সঙ্গে যোগ দিয়েছিল। কাজেই তাদের হত্যা করার যুক্তিসঙ্গত কারণ আছে বলা চলে। সারা বছর জুড়ে পশুরা কাজ করেছে। এবছর আগের বছরের চেয়েও কাজ বেড়েছে। এবারের হাওয়াকলের দেয়াল আগের বারের চেয়ে দ্বিগুণ পুরু করে গাঁথা হয়েছে। প্রতিদিনে নির্ধারিত কাজের শেষে তবেই ওদের হাওয়াকলের কাজে নামতে হয়, যাতে করে ঠিক সময়ে এর নির্মাণ কাজ সম্পূর্ণ করা যায়। সব মিলিয়ে পশুদের প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। মাঝে মাঝে ওদের মনে হয় জোন্সের আমলের মতোই দীর্ঘ সময় ধরে কাজ করছে ওরা, এবং ওদের খাদ্যের বরাদ্দ সেই সময়ের চেয়ে কোনো অংশে ভালো নয়। রোববার সকালে স্কুইলার লম্বা কাগজের তালিকা খুঁড়ে চেপে ধরে বিশাল বিশাল সব সংখ্যা পড়ে শোনায়। এই সবই হলো খামারের উৎপাদনের বৃদ্ধির খতিয়ান। শতকরা 300 ভাগ 500 ভাগ গালভরা সংখ্যা। পশুদের ওকে অবিশ্বাস করার কোনো কারণ ছিল না, কেননা বিপ্লবের আগে পরিস্থিতি কেমন ছিল তা ওরা আর ঠিকমতো মনেই করতে পারে না। তবে ওরা মাঝে মাঝে চাইতো সংখ্যার ভার খানিক কমুক, বরং বরাদ্দ বাড়ুক। আজকাল সমস্ত নির্দেশ আসে হয় স্কুইলার কিংবা অন্য কোনো শুয়োরের মাধ্যমে। নেপোলিয়নকে পক্ষকালে একবারের বেশি দেখা যায় না, আর যখনই সে দেখা দেয় তখন ওর কুকুর বাহিনী তো থাকেই, তার সঙ্গে নতুন সংযুক্তি হয়েছে একটা কালো বাচ্চা মোরগ। মোরগটি নেপোলিয়নের আগে আগে ট্রাম্পেট বাদকের মতো লম্বা কদমে হাঁটে এবং নেপোলিয়নের বক্তব্য শুরুর আগে চেঁচিয়ে আওয়াজ দেয়, কুকুরুক্কু। শোনা যায় খামার বাড়িতে নেপোলিয়ন আলাদা কক্ষে থাকে। সে খাওয়া দাওয়াও করে একা, এবং দুটি কুকুর তার পরিচারকের দায়িত্বে থাকে, এবং বৈঠকখানার কাচের আলমারিতে থাকা জোন্সদের শৌখিন ডিনার সেটে তাকে খাবার পরিবেশন করা হয়। নতুন ঘোষণা এসেছে, এখন থেকে অন্য দুটি উৎসবের মতো নেপোলিয়নের জন্মদিনেও প্রতি বছর বন্দুকের গুলি দাগা হবে। নেপোলিয়নকে এখন কেবল নেপোলিয়ন বলে সম্বোধন করা হয় না, তাকে আনুষ্ঠানিকভাবে বলা হয় আমাদের নেতা কমরেড নেপোলিয়ন। এছাড়াও শুয়োরেরা নানান নামে তাকে বিশেষায়িত করতে পছন্দ করে, যেমন পশুকুলের পিতা, মানুষের আতঙ্ক, ভেড়াদের রক্ষক, হংসছানাদের বন্ধু প্রভৃতি। স্কুইলার তার বক্তৃতায় প্রায়শ নেপোলিয়নের জ্ঞান, হৃদয়ের বিশালতা এবং প্রাণীকুলের জন্য ওর অসীম ভালোবাসা, বিশেষত মূর্খ পশু যারা এখনও বিভিন্ন খামারে দাসত্বে জীবন কাটাচ্ছে, তাদের জন্য মায়ের গল্প বলতে গিয়ে চোখের জলে বুক ভিজিয়ে ফেলে। আজকাল খামারে সব সফল অর্জন কিংবা সৌভাগ্যের জন্য নেপোলিয়নকে কৃতিত্ব দেওয়ার রেওয়াজ চালু হয়েছে। যেমন 2 মুরগির আলাপ হচ্ছে, কোথাও তাতে এমন কথা শোনা যেতে পারে, আমাদের নেতা কমরেড নেপোলিয়নের নেতৃত্বে আমি 6 দিনে 5টি ডিম পেড়েছি। অথবা 2 গরু পুকুরের ধারে জল পান করতে করতে বলতে পারে, আমাদের নেতা কমরেড নেপোলিয়নকে ধন্যবাদ, কি অসাধারণ স্বাদ এই জলের। খামারে সবার অনুভূতিকে একটি পদ্যে সুন্দরভাবে তুলে ধরেছে কবি মিনিমাস। কবিতার শিরোনাম কমরেড নেপোলিয়ন। কবিতাটি নিচে দেওয়া হলো, অনাথের বন্ধু আনন্দের ফল্গু, জ্বালাভরা খাবার প্রভুর দানে সবার, হৃদয় ভরে পলে তারই স্নেহ তলে, আগুন ছুঁয়ে যায় যখনই সে চোখে চাই, যেন রবির আলো নিমেষে ঘুচায় কালো, তিনি করেন ত্রাণ কমরেড নেপোলিয়ন। তিনি দেখে রাখেন ভালোবেসে পাশে থাকেন, দুবেলা পাচ্ছি খাবার, খড়ের বিছানায় শোবার শান্তিতে নিজ যাই, বড় ছোট ভেদ নাই, তিনি জানেন সবই, কে কি করি ভাবি শাসন শোষণ নাই, খাই দাই গান গাই,
তিনিই করেন ত্রাণ, কমরেড নেপোলিয়ন। নেপোলিয়ন কবিতাটি অনুমোদন করার পরে বড় গোলাঘরের যে দেয়ালে 7 বিধান লেখা, সেই দেয়ালেরই উল্টো পাশে বড় হরফে খোদাই করে দেয়া হলো এবং স্কুইলার নেপোলিয়নের একটি পার্শ্ব প্রতিকৃতি সাদা রঙে এঁকে জুড়ে দিল কবিতার সঙ্গে। অন্যদিকে ওয়াইম্পারের মধ্যস্থতায় নেপোলিয়ন ফ্রেডেরিক এবং পিলকিংটনের সঙ্গে এক জটিল সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিল। যারা কাঠগুলো এখনও বিক্রি করা সম্ভব হয়নি। দুজনের মধ্যে ফ্রেডেরিক এই চালান নিতে ইচ্ছুক বেশি, কিন্তু ন্যায্য দাম দিতে তার অনীহা। এরই মধ্যে আবার নতুন করে গুজব চাউর হয়েছে যে ফ্রেডেরিক তার লোকজন নিয়ে অ্যানিমাল ফার্ম দখলের ফন্দি আঁটছে। তারা হাওয়াকল ধ্বংস করার উদ্দেশ্যে এটি করবে। পশুদের হাওয়াকল নির্মাণের ঘটনা তাকে উন্মাদ করে তুলেছে। শোনা যাচ্ছে স্নোবল এখনও পিঞ্চফিল্ড খামারে লুকিয়ে আছে। গ্রীষ্মের মাঝামাঝি পশুরা আরেকবার ধাক্কা খেল। জানা গেল 3টি মুরগি নাকি নিচ থেকে স্বীকার করেছে যে তারা স্নোবলের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে নেপোলিয়নকে হত্যা করবার ছক করেছিল। ওদের তৎক্ষণাৎ হত্যা করা হয় এবং নেপোলিয়নের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হলো। রাতে নেপোলিয়নের শয্যার 4 কোণে 4টি কুকুরকে সার্বক্ষণিক পাহারায় নিয়োগ দেয়া হয়েছে। আবার পিঙ্ক আই নামের এক তরুণ শুয়োরকে নেপোলিয়নের সব খাবার চেখে নিশ্চিত হওয়ার দায়িত্ব দেয়া হয়েছে, যেন খাদ্যে বিষ প্রয়োগে নেপোলিয়নকে কেউ হত্যা করতে না পারে। প্রায় একই সময়ে আরও একটি ঘোষণা এলো। জানা গেল নেপোলিয়ন চেরাই কাঠগুলো মিস্টার পিলকিংটনের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও ফক্সউড খামারের সঙ্গে অ্যানিমাল ফার্মের কিছু পণ্য বিনিময়ে চুক্তি হয়েছে। যদিও সরাসরি যোগাযোগ নয়, মিস্টার ওয়াইম্পারের মাধ্যমেই তাদের মতবিনিময় হয়। তারপরেও নেপোলিয়ন এবং পিলকিংটনের মধ্যে এখনকার সম্পর্ক প্রায় বন্ধুত্বপূর্ণই বলা চলে। পশুরা মিস্টার পিলকিংটনকে মনুষ্য গোত্রভুক্ত বলে অবিশ্বাস করলেও ফ্রেডেরিকের তুলনায় উত্তমভাবে। ফ্রেডেরিককে ওরা যেমন ভয় পায়, ঘৃণাও করে তেমনই। গ্রীষ্ম যাই যাই করছে। হাওয়াকল যতই শেষ হওয়ার দিকে এগোচ্ছে, আসন্ন আক্রমণের গুজবটিও ততই জোরালো হচ্ছে। শোনা যাচ্ছে ফ্রেডেরিক 20 জন সশস্ত্র লোক নিয়ে হামলা করবে। সে নাকি ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে ঘুষ দিয়ে কিনে ফেলেছে এই শর্তে যে সে যখন অ্যানিমাল ফার্মের মালিকানা বিষয়ক আইনি কাগজ হস্তগত করবে, তারা কোনো প্রশ্ন করবে না। এছাড়াও পিঞ্চফিল্ড খামার থেকে পশুদের প্রতি ফ্রেডেরিকের ক্রূর আচরণের নানা তথ্য ফাঁস হচ্ছিল। সে নাকি একটি বৃদ্ধ ঘোড়াকে চাপকে হত্যা করেছে, গরুদের ঠিকমতো খেতে দেয় না, একটি কুকুরকে চুল্লির ভেতরে ছুঁড়ে পুড়িয়ে মেরেছে। সে নাকি বিকেলে বিনোদনের জন্য মোরগ লড়াইয়ের আয়োজন করে এবং মোরগদের পাখায় ব্লেডের ধারালো অংশ জুড়ে দেয়। পশুরা রাগে ফেটে পড়ছিল তাদের স্বগোত্রীয়দের ওপর এমন সব অত্যাচারের বিবরণ শুনে। ওরা একযোগে পিঞ্চফিল্ড খামারে হামলা করে মানুষদের তাড়িয়ে পশুদের মুক্ত করার দাবি জানায়। কিন্তু স্কুইলার ওদের এমন দ্রুত কিছু না করে কমরেড নেপোলিয়নের পরিকল্পনার প্রতি আস্থা রাখার পরামর্শ দিয়েছে। এতদ সত্ত্বেও ফ্রেডেরিকের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়তেই লাগল। এক রোববার সকালবেলায় নেপোলিয়ন গোলাঘরে এলো এবং সবার উদ্দেশ্যে ব্যাখ্যা দিল যে চেরাই কাঠগুলো ফ্রেডেরিকের কাছে বিক্রির কথা সে কখনোই চিন্তা করেনি। এই ধরনের মন্দ লোকের সঙ্গে কোনো ধরনের চুক্তি করা তার আত্মসম্মানের পরিপন্থী। কবুতরের দল, যাদের এখনও বিপ্লবের সংবাদ ছড়ানোর কাজে বাইরে পাঠানো হয়, ওদের নির্দেশ দেয়া ছিল যেন কখনোই ফক্সউড খামারের ধারে কাছে না ঘেঁষে। এছাড়াও ওদের মানবতার নিপাত যাক প্রচারের পরিবর্তে ফ্রেডেরিক নিপাত যাক প্রচার করতেও বলা হয়েছে। গ্রীষ্মের শেষ দিকে স্নোবলের আরও একটা ষড়যন্ত্র ধরা পড়ল। গমের ক্ষেতে এত আগাছার কারণের অনুসন্ধান করতে গিয়ে বের হলো স্নোবল কোন ফাঁকে রাতে এসে গমের বীজের সঙ্গে আগাছার বীজ মিশিয়ে দিয়ে গেছে। জানা গেল একটা রাজহাঁস এই ষড়যন্ত্রের কথা জানত। সে নিজেই স্কুইলারের কাছে অপরাধ স্বীকার করে কাকমাছি গাছের বিষাক্ত ফল খেয়ে আত্মহত্যা করেছে। পশুরা এও জানল যে ওদের কেউ কেউ এতদিন যা বিশ্বাস করত স্নোবল প্রথম শ্রেণীর বীর পশুর খেতাব পেয়েছিল, সেটিও সর্বৈব মিথ্যা। এটি আর কিছু নয়, সেই যুদ্ধের পরে স্রেফ স্নোবলের নিজের বানানো কল্পকাহিনী। এই পর্যন্ত তাকে পদকে সম্মানিত নয়, বরং কাপুরুষতার জন্য নিন্দা করা হয়েছে। আগের মতোই কোনো কোনো পশু এই নতুন তথ্য শুনে হতবাক হলো। তবে এই বিহ্বলতা বেশিক্ষণ স্থায়ী হয়নি, কেননা যথারীতি স্কুইলার খুব দ্রুত তাদের বিশ্বাস করাতে সক্ষম হলো যে তাদের নিজেদেরই স্মৃতিভ্রম হচ্ছে।
শরতে প্রচণ্ড পরিশ্রমের পরে একই সময়ে ওরা ফসল তোলা এবং হাওয়া কলের কাজ সম্পূর্ণ করল। যদিও যন্ত্রপাতি এখনও স্থাপন করা বাকি এবং ওয়াইম্পার এই কেনাকাটার ব্যাপারে এখনও সমঝোতা চালিয়ে যাচ্ছে, কিন্তু বড় কথা হলো স্থাপনাটির নির্মাণ ঠিক সময়ে ওরা শেষ করতে পেরেছে। সমস্ত বাধা পেরিয়ে তাদের অনভিজ্ঞতা, ভাগ্য বিড়ম্বনা এবং স্নোবলের ষড়যন্ত্র সবকিছু তুচ্ছ করে কঠিন নিয়মানুবর্তিতার মধ্যে থেকে ওরা কাজটি শেষ করেছে। পরিশ্রান্ত কিন্তু গর্বিত পশুর দল তাদের এই অসাধারণ নির্মাণ ঘুরে ঘুরে দেখে। আশ মেটে না ওদের। এবারের দেয়াল দ্বিগুণ পুরু। বিস্ফোরক ছাড়া অন্য কোনো কিছু দিয়েই একে ভাঙা যাবে না। ওরা যতই দেখে ততই মুগ্ধ হয়। এই অপার আনন্দের কাছে তাদের কঠিন পরিশ্রম কিংবা হতাশা নিতান্তই তুচ্ছ। হাওয়া কলের পাখা যখন ঘুরবে, ডায়নামো চলবে, তখনকার সময়টা ভেবে এক লহমায় ওদের ক্লান্তি উবে গেল। উল্লসিত পশুরা হাওয়া কলের চারপাশ ঘুরে ঘুরে চিৎকার করে ওদের সাফল্য উদযাপন করতে লাগল। নেপোলিয়ন তার কুকুর বাহিনী এবং কালো বাচ্চা মোরগ সহযোগে সরে জমিনে নিরীক্ষণ করতে এলো। সে পশুকর্মীদের প্রত্যেককে অভিনন্দন জানালো এবং ঘোষণা দিল এই হাওয়া কলের নাম হবে নেপোলিয়ন কল। ঠিক দুদিন পরে গোলাঘরে এক জরুরি সভায় পশুদের তলব করা হলো। পশুরা আবার বোকা বনে গেল যখন ওদের জানানো হলো যে নেপোলিয়ন চেরাই কাঠ ফ্রেডেরিকের কাছে বিক্রি করে দিয়েছে। আগামী দিন ফ্রেডেরিকের গাড়ি এসে সব কাঠ তুলে নিয়ে যাবে। সবাই ভেবেছিল পিলকিংটনের সঙ্গেই নেপোলিয়নের সদ্ভাব, কিন্তু ফ্রেডেরিকের সঙ্গে সে ব্যবসায়িক চুক্তি করে বসল। কেউ টেরই পেল না। ফক্সউড খামারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করা হয়েছে। পিলকিংটনের কাছে অপমানজনক বার্তা পাঠানো হয়েছে। কবুতরদের এবার পিঞ্চফিল্ড ফার্ম এড়িয়ে চলতে বলা হয়েছে এবং ফ্রেডেরিক নিপাত যাক এই স্লোগান বদলে পিলকিংটন নিপাত যাক বলার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মাঝে নেপোলিয়ন পশুদের আশ্বস্ত করল অ্যানিমাল ফার্ম আক্রমণের গুজবগুলো গুজবই এবং ফ্রেডেরিকের পশুদের ওপর নৃশংসতার গল্পগুলোর সবই অতি কথন। এইসব গুজবের উৎস খুব সম্ভব স্নোবল এবং তার সাগরেদ যারা তারাই। জানা গেল স্নোবল আসলে পিঞ্চফিল্ড খামারে আত্মগোপন করে নেই। সত্যি বলতে কি, সে কখনো সেখানে ছিলই না। সে ফক্সউড খামারে বেশ বিলাসবহুল জীবন কাটাচ্ছে। আসলে পিলকিংটন তাকে বেশ কবছর ধরে অবসর ভাতা দিয়ে পুষছে। নেপোলিয়নের ধূর্ততায় শুয়োরের পাল খুশিতে আটখানা হলো। পিলকিংটনের সঙ্গে বন্ধুতার ভান করে সে ফ্রেডেরিককে চেরাই কাঠের জন্য 12 পাউন্ড দাম বাড়াতে বাধ্য করেছে। স্কুইলার বোঝালো নেপোলিয়নের বুদ্ধিমন্তক মাথা যে কত উন্নত মানের তা বোঝা যায় তার চৌকস সিদ্ধান্তগুলো থেকে। এই যেমন সে ব্যবসার ক্ষেত্রে কাউকেই বন্ধু ভাবে না, এমনকি ফ্রেডেরিককেও নয়। ফ্রেডেরিক চেক দিয়ে চেরাই কাঠের মূল্য পরিশোধের চেষ্টা করেছিল। চেক হলো গিয়ে কাগজের টুকরো যাতে লেখা মুদ্রা পরিশোধের প্রতিজ্ঞা করা হয়। কিন্তু নেপোলিয়ন ফ্রেডেরিকের আন্দাজের চেয়ে ঢের বেশি বুদ্ধিমান। সে সত্যিকারের 5 পাউন্ডের নোটে মূল্য পরিশোধের দাবি করেছিল। এই টাকা কাঠ হস্তান্তরের আগে পরিশোধ করবার কথা ছিল। যাই হোক, ফ্রেডেরিক এরই মধ্যে সেই মূল্য পরিশোধ করে দিয়েছে এবং তা হাওয়া কলের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য যথেষ্ট। এর মধ্যে কাঠের টুকরোগুলো অস্বাভাবিক দ্রুততায় সরিয়ে নিল ক্রেতা। কাঠগুলো সরতেই ফ্রেডেরিকের দেওয়া মুদ্রা নিরীক্ষণের জন্য গোলাঘরে পশুদের এক বিশেষ সভা আহ্বান করা হয়। গলায় সম্মাননার পদক দুটি ঝুলিয়ে প্রসন্ন মুখে গোলাঘরের পাটাতনে পাতা খড়ের বিছানায় বেশ আরাম করে বসেছে নেপোলিয়ন। ওর ঠিক পাশে খামার বাড়ির রান্নাঘর থেকে আনা সিরামিকের পাত্রের ওপরে টাকাগুলো নিপুণভাবে গোছ করে সাজিয়ে রাখা হয়েছে। পশুরা ষাঁড় বেঁধে ধীর পায়ে কাছে এসে দু চোখ ভরে এক এক করে দেখে যাচ্ছে। বক্সার টাকার গন্ধ নেবে বলে ওর নাক বাড়াতেই ফিনফিনে কাগজগুলো ওর প্রশ্বাসের হাওয়ায় কেঁপে উঠল। 3 দিন বাদে আবার এক হুলস্থুল খবর প্রকাশ পেল। ওয়াইম্পারকে দেখা গেল মৃত মানুষের মতো ফ্যাকাশে চেহারা নিয়ে দ্রুত বেগে সাইকেল চালিয়ে আসছে। উঠোনে পৌঁছেই সে সাইকেল ফেলে হুড়মুড়িয়ে খামার বাড়িতে ঢুকে পড়ল। কিছু মুহূর্ত পরে নেপোলিয়নের বসত কোঠা থেকে ক্রুব্ধ আওয়াজ শোনা গেল। যা ঘটেছে তা দাবানলের মতো দ্রুততায় সারা খামারে ছড়িয়ে পড়ল। জানা গেল কাগজের মুদ্রাগুলো সবই নকল। তার মানে ফ্রেডেরিক সমস্ত কাঠ বিনে পয়সায় নিয়ে গেছে। নেপোলিয়ন সব পশুদের তৎক্ষণাৎ হাজির হতে নির্দেশ দিল। ভরা সভায় ভয়ানক গলায় সে ফ্রেডেরিকের মৃত্যুদণ্ড ঘোষণা করল। জানালো ধরতে পারলে ফ্রেডেরিককে গরম জলে সিদ্ধ করে মারা হবে। তারপরে সে সবাইকে সতর্ক করল এই বলে যে এমন প্রতারণামূলক কাজ যারা করতে পারে তাদের কাছ থেকে আরও নিকৃষ্ট কিছুর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না।
ফ্রেডেরিক এবং তার লোকজন খুব শিগগির তাদের দীর্ঘদিনের পরিকল্পনাপ্রসূত অ্যানিমাল ফার্মে আক্রমণের ঘটনাটি নিশ্চিত ঘটাবে। অতএব খামারে প্রবেশের সব সম্ভাবনা বিন্দুতে সতর্ক পাহারা বসানো হলো। এর বাইরে 4টি কবুতরকে আপোসকামী বার্তাসহ ফক্সউড খামারে পাঠানো হলো এই আশায় যেন পিলকিংটনের সঙ্গে বন্ধুতার সম্পর্কটি পুনঃস্থাপিত হয়। ঠিক পরদিন সকালেই আক্রমণটি হলো। পশুরা সবে প্রাতরাশে বসেছে, এমন সময় পাহারাদারদের একজন ছুটতে ছুটতে খবর নিয়ে এলো যে ফ্রেডেরিক এবং তার লোকেরা 5 গড়াদের সদর দরজা দিয়ে খামারে ঢুকে পড়েছে। পশুরা খাওয়া ছেড়ে তখনই ছুটল শত্রুর মোকাবেলা করতে। তবে এবারের যুদ্ধে গোশালা যুদ্ধের মতো সহজ বিজয় হলো না। শত্রুরা সংখ্যায় 15 এবং তাদের মধ্যে আধা ডজনের হাতে আগ্নেয়াস্ত্র। পশুরা তাদের 50 গজের মধ্যে পৌঁছাতে না পৌঁছাতেই তারা গুলি ছুটতে লাগলো। পশুরা সাংঘাতিক বিস্ফোরণ এবং জ্বালা ধরানো গুলির আঘাতে অতিষ্ঠ হয়ে উঠল। নেপোলিয়ন আর বক্সারের শত চেষ্টাতেও তারা সামনে যেতে পারল না। বেশ কিছু পশু এরই মধ্যে আহত হলো। খামার বাড়িগুলোর ভেতরে পশুরা আশ্রয় নিল এবং সন্তর্পণে বাড়ির ফাটল এবং কাঠের ফোঁকর দিয়ে শত্রুদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে লাগলো। বড় চারণ মাঠের পুরোটাই হাওয়াকল সমেত সবই শত্রুরা দখল করে ফেলল। কিছু সময়ের জন্য নেপোলিয়নকে দেখে চরম ভয়াতুর লাগছিল। সে সামনে পেছনে অবিরাম পায়চারি করে চলেছে। ওর লেজ শক্ত হয়ে কাঁপছে তিত্তির, বারবার ফক্সউড খামারের পথের দিকে আকুল হয়ে তাকাচ্ছে, যেন ভাবছে পিলকিংটন এবং তার লোকেরা সাহায্যের হাত বাড়ায় তবে এখনও জেতা সম্ভব। ঠিক সেই মুহূর্তে আগের দিন পাঠানো কবুতরেরা ফিরে এলো। একজনের মুখে কাগজ ধরা, তাতে পিলকিংটনের বার্তা লেখা, তোমার জন্য উচিত হয়েছে। পশুরা দেখল ফ্রেডেরিকের লোকেরা হাওয়াকলের কাছে দাঁড়িয়ে আছে। পশুরা বিড়বিড় করে অসন্তোষ জানাতে লাগল। দুজন লোকের হাতে হাতুড়ি বাটাল দেখা যাচ্ছে। পশুদের মনে সন্দেহ, ওরা কি ঠুকে ঠুকে হাওয়াকল ভাঙবে? অসম্ভব, নেপোলিয়ন চেঁচিয়ে উঠল। আমরা এটা এত পলকা করে বানাইনি। সপ্তাহ ধরে বাড়ি দিতে থাকলেও কিছু হবে না। সাহস রাখুন কমরেডগণ। কিন্তু বেঞ্জামিন ওদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। লোক দুজন এখন হাওয়াকলের ভিটের কাছে হাতুড়ি বাটাল দিয়ে গর্ত খুঁড়তে লেগেছে। খুব ধীরে বেঞ্জামিন ওর মাথা দোলালো। আমিও খানিক আগে তাই ভাবছিলাম, বলল সে। আপনারা কি বুঝতে পারছেন ওরা কি করতে যাচ্ছে? খানিক পরে ওরা ওই গর্তে বারুদ ভরবে। আতঙ্কে পশুর দল জমে গেল। এখন আর ওরা এই আশ্রয় থেকেও বেরোতে পারবে না। কয়েক মিনিট পরে সত্যি সত্যি লোকগুলোকে বিভিন্ন দিকে ছুটতে দেখা গেল। এরপরই কানে তালা দেওয়ার বিস্ফোরণটি হলো। কবুতরেরা আকাশে ঘূর্ণি দিতে লাগলো, আর নেপোলিয়ন ছাড়া অন্য সব পশু লাফিয়ে মেঝেতে পেট লাগিয়ে মুখ লুকিয়ে শুয়ে পড়ল। যখন ওরা উঠে বসলো, দেখল হাওয়াকলের চারপাশ ধোঁয়ায় ঢাকা। ধীরে ধীরে ধোঁয়া ফিকে হলো। হাওয়াকল কোথায়? বেমালুম উধাও হয়ে গেছে। পশুদের খানিক আগের আশঙ্কা এবং হতাশা এই হীন কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় মুহূর্তে প্রচণ্ড রাগে পাল্টে গেল। প্রতিশোধের জন্য চিৎকার দিয়ে পরের নির্দেশের অপেক্ষা না করেই ওরা শত্রুদের লক্ষ্য করে একযোগে ধেয়ে গেল। এখন বৃষ্টির মতো ধেয়ে আসা বুলেটকে ওরা আর পরোয়া করল না। এই যুদ্ধ হয়ে উঠল নৃশংস এবং তিক্ততার যুদ্ধ। মানুষেরা লাগাতার গুলি করে চলেছে। পশুরা ওদের নাগালের মধ্যে এলে ভারী বুট এবং লাঠি দিয়ে তাদের নির্মমভাবে আঘাত করছে। একটি গরু, 3টি ভেড়া এবং 2টি হাঁস ঘটনাস্থলে নিহত হলো। এছাড়াও পশুদের সবাই কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত হলো। এমনকি নেপোলিয়ন যে পেছন থেকে নির্দেশ দিচ্ছিল গুলির আঘাতে, তারও লেজের ডগা উড়ে গেছে। অবশ্য মানুষেরও একেবারে অক্ষত নেই। 3 জনের মাথা বক্সারের খুরের আঘাতে চ্যাপ্টা হয়েছে। আরেকজনের পেটে একটা গরু শিং ঢুকিয়ে দিয়েছে। একজনের পরনের প্যান্ট জেসি আর ব্লুবেল মিলে টেনে প্রায় খুলে দিয়েছে। নেপোলিয়নের 9টি বিশাল কুকুরকে নেপোলিয়ন ঝোপের আড়ালে নিয়ে আসতে নির্দেশ দিয়েছিল। ওরা যখন হঠাৎ মানুষের ওপর হামলে পড়ল, তখনই মানুষেরা সত্যিকার ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল আর রক্ষে নেই। চারপাশ থেকে ওদের ঘিরে ফেলা হচ্ছে। ফ্রেডেরিক চেঁচিয়ে ওর লোকদের সামনের পথ বন্ধ হওয়ার আগেই পালাতে বলল। চোখের পলকে কাপুরুষের দল প্রাণ হাতে পিঠ টান দিল। পশুরা তাদের মাঠের শেষ মাথা পর্যন্ত তাড়িয়ে নিয়েছিল এবং কাঁটা ঝোপের ভেতর মিলিয়ে যাওয়ার আগেও শেষ কটা লাথি দিতেও সক্ষম হয়েছিল। পশুরা জিতেছে, কিন্তু ক্লান্ত আর রক্তে মাখামাখি পশুর দল বিজয় অনুভব করতে পারছিল না। তারা ধীরে খুঁড়িয়ে খুঁড়িয়ে খামারে ফিরল। মাঠে ছড়ানো সহযোদ্ধাদের মৃতদেহ দেখে কেউ কেউ চোখে জলে ভাসল এবং হাওয়াকলের শূন্য জায়গাটির সামনে তারা খানিক সময় চুপচাপ দাঁড়িয়ে থাকল। তাদের পরিশ্রমের শেষ চিহ্নটি পর্যন্ত মুছে দেয়া হয়েছে।
এবারে ধ্বংসযজ্ঞে পাথরগুলো পর্যন্ত হাওয়া হয়ে গেছে। মনে হচ্ছে যেন এখানে কোনোদিন হাওয়া কল বলে কোনো কিছু ছিলই না। ওরা যখন খামারের প্রায় কাছাকাছি, তখন স্কুইলার লাফাতে লাফাতে সামনে এলো। যুদ্ধের সময় কোথাও ওকে দেখতে পাওয়া যায়নি। ওর লেজ এদিক ওদিক নড়ছে এবং ওকে দেখে বেশ তৃপ্ত মনে হচ্ছে। এবং পশুরা খামার বাড়ির পেছন থেকে বন্দুকের গুরুগম্ভীর আওয়াজ শুনতে পেল। বন্দুক হাঁকানোর কারণ কি? বক্সার জানতে চাইল। আর কি, আমাদের বিজয় উদযাপন, স্কুইলার চেঁচিয়ে উত্তর দিল। কিসের বিজয়? বক্সার ফের প্রশ্ন করল। ওর হাঁটু ছড়ে রক্ত ঝরছে। সে এক পাটি জুতোও হারিয়েছে এবং ওর খুর ছিঁড়ে গেছে। এছাড়া এক ডজন গুলির ছড়া ওর পেছনের পায়ে বিঁধে আছে। কিসের বিজয় মানে? কি বলছেন কমরেড? আমাদের মাটি থেকে আমরা শত্রুদের খেদিয়েছি, ঠিক কি না? আমাদের পবিত্র অ্যানিমাল ফার্ম আমরা শত্রুমুক্ত করেছি, ঠিক কি না? কিন্তু ওরা আমাদের হাওয়াকল হাওয়ায় উড়িয়ে দিয়েছে। আমরা 2 বছর ধরে যা নির্মাণ করেছিলাম তা বেমালুম নেই হয়ে গেছে। তাতে কি, আমরা আরেকটা হাওয়া কল বানাবো। দরকার হলে আমরা আরো 6টি হাওয়া কল বানাবো। আপনি আমাদের বড় কাজটিকে প্রশংসা করছেন না কমরেড? যে কঠিন কাজটি আমরা সবাই মিলে করলাম। ওরা আমাদের এই মাটি দখল করে ফেলেছিল। আমরা কমরেড নেপোলিয়নের নেতৃত্বে তার প্রতিটি ইঞ্চি ছিনিয়ে নিয়েছি। তার মানে বলতে চাইছেন আমাদের যা ছিল তা আবার আমরা ফিরে পেয়েছি? বক্সার প্রশ্ন করল। হ্যাঁ, এবং সেটি আমাদের বিজয়, স্কুইলার জবাব দিল। ওরা খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠোনে এলো। বক্সারের পেছনের পায়ের চামড়ার নিচের বিঁধে থাকা গুলি যেন ওকে ফুঁটছে। কিন্তু তার মধ্যেও সে যেন মানসচক্ষে দেখতে পাচ্ছে কঠিন পরিশ্রম করে হাওয়া কল আবার দাঁড় করাচ্ছে। মনে মনে নিজেকে সে এই কার্যক্রমে যুক্ত করে ফেলেছে। কিন্তু হঠাৎ করেই আজ তার মনে হলো বয়সটা থেমে নেই। 11 বছর পার হয়ে গেছে। ওর অসাধারণ পেশিগুলোতে আর আগের মতো শক্তি ধরে না। পশুরা তাদের সবুজ পতাকাটিকে দেখল এবং বন্দুকের আওয়াজ ফের শুনল। 7-7বার বন্দুক দাগা হলো। নেপোলিয়ন ওদের অভিনন্দন জানালো এবং সবার তখন মনে হতে লাগলো আসলেই তারা যুদ্ধে জয় করেছে। যেসব পশু যুদ্ধে প্রাণ দিয়েছে তাদের জন্য ভাবগম্ভীর শেষকৃত্য হলো। বক্সার এবং ক্লোভার সববাহী বাহনটি টানল। নেপোলিয়ন শবযাত্রায় নেতৃত্ব দিল। পরপর টানা 2 দিন উদযাপন চলল। এই উদযাপনে গান হলো, বক্তৃতা দিল অনেকে, বেশ কবার গুলি ছোড়া হলো। প্রতি পশুকে বিশেষ উপহার হিসেবে একটি করে আপেল দেওয়া হলো। প্রতিটি পাখিকে দেয়া হলো 2 আউন্স শস্য। কুকুরদের প্রত্যেককে দেওয়া হলো একটি করে বিস্কুট। এই যুদ্ধকে হাওয়াকল যুদ্ধ হিসেবে ঘোষণা দেয়া হলো। নেপোলিয়ন আরেকটি নতুন সম্মাননা চালু করল, সবুজ ঝান্ডা সম্মাননা। এই পুরস্কার সে নিজেই নিজেকে প্রদান করল। উৎসবের ডামাডোলে মুদ্রা জালিয়াতির দুর্ভাগ্যজনক ঘটনাটি চাপা পড়ে গেল। এই ঘটনার কিছুদিন পরে শুয়োরেরা খামারের ভূগর্ভস্থ ভাঁড়ারে 1 খাঁচা হুইস্কি খুঁজে পেল। এটি বাড়িতে ওঠার সময় কোনোভাবে সবার নজর এড়িয়ে গিয়েছিল। সেই রাতে খামারের কোঠাগুলো থেকে উচ্চস্বরে গান শোনা যেতে লাগলো। অন্যরা অবাক হয়ে শুনল সেই সব গানে ইংল্যান্ডের পশুগণের সুরের আভাস বাজছে। 9:30টার পরে নেপোলিয়নকে দেখা গেল মাথায় মিস্টার জোনসের গোল টুপি পরে উঠোনে ছুটোছুটি করছে। অল্পক্ষণ পরে ফের দরজা দিয়ে ভেতরে সেধিয়ে গেল সে। সকালে খামার বাড়ি একদম শুনশান। একজন শুয়োরেরও নড়াচড়া টের পাওয়া গেল না। সকাল প্রায় 9টার সময় স্কুইলারকে দেখা গেল খুব ধীরে হাঁটছে, উন্মনা, চোখ বসে গেছে। ওর লেজ নেতিয়ে ঝুলছে পেছনে। ওকে দেখে মনে হচ্ছে ভয়ানক অসুস্থ। সে সবাইকে ডেকে জড়ো করল এবং জানালো একটা ভয়ানক খবর দিতে যাচ্ছে সে। কমরেড নেপোলিয়ন মারা যাচ্ছেন। খবরটা শোনা মাত্র বিলাপ শুরু হয়ে গেল। খামার বাড়ির বাইরে দরজার সামনে খড় বিছানো হয়েছে। সবাই পা টিপে টিপে হাঁটছে। জলভরা চোখে তারা একে অপরের কাছে জানতে চাইছে নেতা যদি ওদের ছেড়ে চলে যায় তবে কি হবে তাদের। গুজব ঘুরছিল যে স্নোবল কৌশলে খাবারে বিষ দিয়ে নেপোলিয়নকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। 11টার দিকে স্কুইলার আবার ঘোষণা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে এলো। জানালো কমরেড নেপোলিয়ন এই পৃথিবীতে তার শেষ আনুষ্ঠানিক সমন জারি করেছেন। মদ্যপানকারীদের শাস্তি মৃত্যু। বিকেলের মধ্যে জানানো হলো নেপোলিয়নের স্বাস্থ্য খানিক ভালোর দিকে। পরদিন সকালে স্কুইলার ওদের নিশ্চিত করল যে নেপোলিয়ন ভালো আছেন এবং সুস্থতার পথে এগোচ্ছেন। এবং সন্ধ্যের মধ্যে নেপোলিয়ন কাজে নেমে পড়ল। পরদিনই জানা গেল নেপোলিয়ন ওয়াইম পার্কে উইলিংডন থেকে কিছু গাজন এবং পাতন সংক্রান্ত পুস্তিকা কেনার নির্দেশ দিয়েছে। 1 সপ্তাহ পরেই ঘোড়াদের অনুশীলনের ছোট মাঠটি, যা একসময় অবসরপ্রাপ্তদের বাসস্থান করার পরিকল্পনা নেওয়া হয়েছিল,
সেটিতে লাঙল চালানোর নির্দেশ এলো। বলা হলো যে এই চারণভূমিটি শুকিয়ে গেছে, এখানে আবার বীজ ফেলতে হবে। কিন্তু এরপরই দ্রুত প্রকাশ পেল যে নেপোলিয়ন ওখানে বার্লি চাষের পরিকল্পনা করেছে। এই সময় আরও একটি অদ্ভুত ঘটনা ঘটল, যেটার মাথামুন্ডু পশুদের কেউ বুঝে উঠতে পারল না। এক রাতে ঘড়ির কাঁটা যখন প্রায় 12 ছুঁই ছুঁই, তখন উঠোন থেকে বিশাল এক পতনের আওয়াজ এলো। আওয়াজ শুনে পশুরা সবাই নিজেদের খোপ ছেড়ে বেরিয়ে এলো। জ্যোৎস্না ভরা রাত, গোলাঘরের শেষ দেয়ালটার কাছে যেখানে 7 বিধান লেখা, তার ঠিক পায়ের কাছে সবাই দেখল একটা মই 2 টুকরো হয়ে ভেঙে পড়ে আছে। দেখা গেল সেটির পাশ থেকে হতচকিত স্কুইলার হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে। স্কুইলারের হাতের কাছে লণ্ঠন, রং করা তুলি এবং একটা সাদা রঙের কৌটা উল্টে আছে। কুকুরের দল খুব দ্রুত স্কুইলারকে ঘিরে দাঁড়ালো এবং সে উঠে দাঁড়াতেই তাকে পাহারা দিয়ে খামার বাড়ির ভেতরে নিয়ে গেল। পশুদের কেউই কিছু বুঝতে পেরেছে বলে মনে হলো না। কেবল বুড়ো বেঞ্জামিন ওর মাথা ওপর নিচ করছিল, যেন রহস্য জেনেছে সে, তবে মুখ খুলবে না। কদিন পরে মুরিয়েল 7 বিধান পড়তে গিয়ে আবিষ্কার করল আরও একটি বিধান তারা ভুলভাল মনে রেখেছে। তারা মনে করেছিল 5ম বিধান হলো পশুদের জন্য মদ্যপান নিষিদ্ধ, কিন্তু সেখানে একটি শব্দ ওদের চোখ এড়িয়ে গেছে। পশুদের জন্য অতিরিক্ত মদ্যপান নিষিদ্ধ। বক্সারের খুরের ক্ষত ঠিক হতে বেশ সময় লাগলো। পশুরা বিজয় উদযাপনের পরদিনই হাওয়াকলের কাজে লেগে পড়ল। বক্সারও বিশ্রাম নেয়নি। তার যন্ত্রণা অন্যরা টের পেলে তার নিজেরই অসম্মান, তাই সে অন্যদের সামনে ব্যথা লুকিয়ে কাজ করে যাচ্ছে আগের মতোই। যদিও মাঝে মাঝে সন্ধ্যের সময় ক্লোভারের কাছে স্বীকার করে যে ওর খুর ওকে বেশ ভোগাচ্ছে। ক্লোভার ভেষজ লতাপাতা চিবিয়ে ওর ক্ষতে প্রলেপ দেয়। ক্লোভার আর বেঞ্জামিন দুজনেই বক্সারকে কম পরিশ্রম করতে অনুনয় করেছে অনেকবার। ক্লোভার সাবধান করেছে, ঘোড়ার ফুসফুস কিন্তু বেশি দিন টেকে না। কিন্তু বক্সার ওদের কারো কথাই যথারীতি কানে তোলে না। বলে ও জীবনের একটাই লক্ষ্য, অবসরে যাওয়ার আগে হাওয়াকলের কাজ সম্পূর্ণ হওয়ার পথে তা দেখে যাওয়া। শুরুতে যখন অ্যানিম্যাল ফার্মের জন্য আইন তৈরি হচ্ছিল, তখন ঘোড়া এবং শুয়োরদের জন্য অবসরে যাওয়ার বয়স নির্ধারণ করা হয়েছিল 12, গরুদের বেলায় 14, কুকুরদের 9, ভেড়ার জন্য 7 এবং হাঁস আর মুরগিদের জন্য 5 বছর। বেশ ভালো অবসর ভাতারও প্রস্তাব ছিল তাতে। তবে এখনো পর্যন্ত কোনো পশুই অবসর ভাতা নিয়ে অবসরে যায়নি। ইদানিং এই বিষয় নিয়ে বেশ কথাবার্তা চলছে। যেহেতু ছোট মাঠে এখন বার্লির চাষ হচ্ছে, শোনা যাচ্ছে বড় চারণ মাঠের একটা অংশ বেড়া দিয়ে ঘিরে বৃদ্ধ পশুদের অবকাশ যাপনের ব্যবস্থা করা হবে। এটাও বলা হচ্ছে ঘোড়াদের জন্য অবসর ভাতা হবে দৈনিক 5 পাউন্ড শস্য। শীতের সময় তা বেড়ে 15 পাউন্ড হবে এবং সঙ্গে থাকবে একটি গাজর। এছাড়াও ছুটির দিনে সম্ভব হলে একটি আপেল বরাদ্দ করা হবে। আসছে বছর বক্সার 12 বছরে পড়বে। ফের জীবন কঠিন হতে শুরু করেছে। আগের বছরের মতো এবারও প্রবল শীত পড়েছে। খাবারের যোগান আগের চেয়ে কম। আবারও সবার বরাদ্দ কমানো হয়েছে। কেবল শুয়োর এবং কুকুরদের বেলায় বরাদ্দ আগের মতোই। খাদ্যের বরাদ্দে অতিরিক্ত কঠোর সমতার নিয়ম করা পশুবাদ বিরুদ্ধই, স্কুইলার ব্যাখ্যা দিল। তার মতে আসলে পশুদের বরাদ্দ কম দেখালেও প্রকৃতপক্ষে খাদ্যে ঘাটতিই হচ্ছে না। স্কুইলার বোঝালো পরিস্থিতির প্রয়োজনে বরাদ্দ ব্যবস্থাপনায় সংস্কার করা হয়েছে। স্কুইলার কখনো কম শব্দটা বলে না, বলে সংস্কার। এরপরে স্কুইলার দেখালো এই সংস্কারের পরেও জোনসের সময়ের তুলনায় ঢের বেশি খাদ্য পাচ্ছে পশুরা। তীক্ষ্ণ স্বরে দ্রুত গতিতে সে 2 সময়ের পরিসংখ্যানের তুলনা শেষে প্রমাণ করল পশুরা এখন বেশি খড়, বেশি শালগম, বেশি জব পাচ্ছে। ওদের কর্মঘণ্টাও কমে গেছে এবং বিশুদ্ধ পানীয় জলের কারণে তাদের আয়ু বেড়েছে। শিশু মৃত্যুর হার কমেছে এবং ওদের কক্ষে আগের তুলনায় অনেক বেশি খড় এবং মাছির উপদ্রব কমেছে। পশুর দল প্রতিটি কথাই বিশ্বাস করল। সত্যি বলতে কি, জোনসের আমল কিংবা অন্যান্য প্রামাণ্য পরিসংখ্যান যা যা সে উপস্থাপন করেছে তার সবই তাদের স্মৃতি থেকে মুছে গেছে। তারা কেবল জানে এখনকার দিনগুলো প্রবল কষ্টের এবং ওরা প্রায়ই ক্ষুধার্ত থাকে আর প্রায়শই শীতে কাতর থাকে এবং ঘুমাবার সময়টুকু ছাড়া তারা যতক্ষণ জেগে থাকে ততক্ষণই কাজ করে। তবে স্কুইলার যেমন বলে, আগের দিনগুলো নিশ্চয়ই আরও খারাপ ছিল। এটি বিশ্বাস করে ওরা মনে খানিকটা সান্ত্বনা পায়। তাছাড়া আগে তারা জোনসের গোলামি করত, এখন তারা মুক্ত। আর কিছু না হোক, এটাই যে বিশাল অর্জন। স্কুইলারও এই বিষয়টি উল্লেখ করতে কখনো ভুল করে না। এখন অনেক মুখ বেড়েছে অ্যানিম্যাল ফার্মে।
4টে মাদি শুয়োর গত শরতে প্রায় একসঙ্গে বাচ্চা প্রসব করেছে। 4 জন মিলে 31টি শুয়োরছানা জন্ম দিয়েছে। এদের সবার গায়ে সাদার ওপর কালো ছিটে। যেহেতু নেপোলিয়ন এই খামারের একমাত্র পূর্ণবয়স্ক পুরুষ শুয়োর, কাজেই এদের জন্মের ঠিকুজি বুঝতে অসুবিধা হয় না। পরবর্তীতে ইট এবং কাঠ কিনে আনার পরে জানানো হলো খামার বাড়ির বাগানে একটা স্কুল তৈরি করা হবে। আপাতত নেপোলিয়ন বাচ্চা শুয়োরদের রান্নাঘরেই পাঠদান করছে। শুয়োরছানারা খামার বাড়ির বাগানে শরীরচর্চা করে। অন্যান্য শিশু পশুদের সঙ্গে ওদের খেলতে দেয়া হয় না। এই সময় আরও একটা নিয়ম চালু হলো। খামারে অন্য পশুরা শুয়োরদের দেখলে পথ ছেড়ে সরে দাঁড়িয়ে শুয়োরদের আগে যেতে দিতে হবে এবং সব শুয়োর সেজে যে মর্যাদারই হোক না কেন, ইচ্ছে হলে রোববার লেজে সবুজ ফিতে বাঁধতে পারবে। খামার মোটামুটি ভালো চললেও অর্থ সংকট রয়েই গেছে। স্কুল ঘরের জন্য ইট, বালু, চুনাপাথর কেনার দরকার। তাছাড়া হাওয়া কলের যন্ত্রপাতি কেনার জন্য আবার পয়সা জমাতে হবে। অন্যান্য খরচও আছে, যেমন বাতি জ্বালানোর তেল, নেপোলিয়নের নিজস্ব খাবারের জন্য চিনি। নেপোলিয়ন অন্য শুয়োরদের জন্য চিনি নিষিদ্ধ করেছে এই যুক্তিতে যে চিনি তাদের মোটা করে। এছাড়া সারাই কাজের জন্য যন্ত্র, পেরেক, দড়ি, কয়লা, তার, লোহার পাত এবং কুকুরদের বিস্কুট, 1 আঁটি খড় আর কিছুটা আলু বিক্রি করা হয়েছে। ডিম সরবরাহের চুক্তি বাড়িয়ে এখন সপ্তাহে 600 করা হয়েছে। ফলে মুরগিরা তাদের ছানা ফোটাতে পারেনি। ওরা সংখ্যায় কমে গেছে। ডিসেম্বরে আরও 1 দফায় পশুদের খাদ্যের বরাদ্দ কমানো হলো। পশুদের খোপের তেল বাঁচাতে লণ্ঠন জ্বালানো নিষিদ্ধ হলো। শুয়োরদের দেখে অবশ্য মনে হয় না ওদের আরামের কোনো কমতি হচ্ছে, অন্তত ওদের স্বাস্থ্যের বার্তা বলে না। ফেব্রুয়ারির শেষ দিকে এক দুপুরে চনমনে ক্ষুধা উদ্রেককারী সুঘ্রাণ পশুদের নাকে এসে লাগলো। এমন মিষ্টি ঘ্রাণ ওরা আগে কখনো পায়নি। গন্ধটা আসছে উঠোনের ওপাশে রান্নাঘর পেরিয়ে যে ছোট চোলাই ঘর আছে সেখান থেকে। এই ঘরটা জোনসের আমলে বন্ধ করে দেয়া হয়েছিল। কেউ কেউ বলল বার্লি রান্না হচ্ছে। এটা তারই সুঘ্রাণ। পশুরা খিদে পেটে নাক দিয়ে সেই ঘ্রাণ নিতে নিতে ভাবছিল হয়তো রাতের খাবারের জন্য গরম ঘ্যাঁট রাঁধা হচ্ছে। কিন্তু সে ধরনের কিছুই খেতে দেয়া হলো না। বরং রোববার জানানো হলো এখন থেকে শুয়োরদের জন্যই বার্লি তোলা থাকবে। ফল বাগানের পাশের মাঠে ইতিমধ্যে বার্লির বীজ বোনা হয়েছে। কয়েকদিনের মধ্যে খবর বেরুলো যে শুয়োরদের দৈনিক 1 পাইন্ট করে বিয়ার দেয়া হচ্ছে। অন্যদিকে নেপোলিয়ন পাচ্ছে আধা গ্যালন। তাকে রোজ জোন্সদের সেই ক্রাউন ডার্বি ডিনার সেটের স্যুপের বাটি ভরে সেই বিয়ার পরিবেশন করা হচ্ছে। পশুদের জীবনে যখনই কোনো দুর্ভোগ আসে তখনই তারা সান্ত্বনা খোঁজে এই ভেবে যে যত কষ্টই হোক এখনকার জীবন অনেক মর্যাদাপূর্ণ। আজকাল অনেক গান, অনেক বক্তৃতা আর অনেক মিছিলের আয়োজন থাকে। নেপোলিয়ন আদেশ দিয়েছে সপ্তাহের একদিন কিছু না কিছুর আয়োজন থাকবে, যাকে বলে স্বতঃস্ফূর্ত পরিবেশনা। এর উদ্দেশ্য হলো অ্যানিম্যাল ফার্মের নানা দুঃসময় এবং সফলতার উদযাপন করা। নির্দিষ্ট সময়ে সবাই খামার প্রাঙ্গণে মিলে কুচকাওয়াজের জন্য সৈনিকদের মতো সার বেঁধে দাঁড়াবে। শুয়োরেরা থাকবে সবার আগে, কুকুরেরা প্রতি সারির পাশে, আর মিছিলের মাথায় সবার আগে থাকবে নেপোলিয়নের সেই কালো মুরগি ছানা। বক্সার আর ক্লোভারের দায়িত্ব হলো খুর আর শিংয়ের প্রতীক দেয়া সবুজ পতাকা বয়ে নেওয়া। পতাকায় লেখা থাকে কমরেড নেপোলিয়ন দীর্ঘজীবী হোক। এই কুচকাওয়াজের পরে হয় নেপোলিয়নের সম্মানার্থে লেখা কবিতার আসর। তারপরে স্কুইলার সাম্প্রতিক খাদ্য সম্ভার বৃদ্ধির তথ্য জানায় এবং এইসবের মাঝে মাঝে বন্দুকের গুলি ছোড়া হয়। ভেড়ার দল হলো এই অনুষ্ঠানের সবচেয়ে নিবেদিত ভক্ত। যদি কেউ সামান্যতম অনুযোগ করে, ধারে কাছে কোনো শুয়োর কিংবা কুকুর না থাকলে কেউ কেউ অনুযোগ করে, বলে যে এটি শুধু যে সময়ের অপচয়, এই ঠান্ডায় দাঁড়িয়ে থাকাও যথেষ্ট কষ্টের। তখনই ভেড়ার দল একযোগে উচ্চস্বরে তাদের সেই ডাক শুরু করে, 4 পেয়েরা ভালো, 2 পেয়েরা মন্দ। তবে মোটের ওপর পশুরা এই ধরনের আনুষ্ঠানিক আয়োজন উপভোগই করে। তারা যে নিজেরাই নিজেদের মনিব এবং তাদের যত পরিশ্রম তার সবই নিজেদের মঙ্গলার্থে, এই বিষয়টি ঘটা করে মনে করানোর এই উদযাপন ওদের মনে এক ধরনের স্বস্তি এনে দেয়। এইসব গান, মিছিল, স্কুইলারের সংখ্যার তালিকা, বন্দুকের গম্ভীর আওয়াজ, মুরগিছানার তীক্ষ্ণ চিৎকার, পতাকার পদপদ কাঁপন, এইসব কিছু খানিক সময়ের জন্য হলেও ওদের পেটে যে খাবার নেই সেই সত্য ভুলে থাকতে সাহায্য করে। এপ্রিলে অ্যানিম্যাল ফার্মকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হলো। কাজেই একজনকে রাষ্ট্রপ্রধান নির্বাচিত করা জরুরি হয়ে দাঁড়ালো।
একজনই প্রার্থী, নেপোলিয়ন। অতএব বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান হয়ে গেল সে। সেই দিনই নতুন আরও কিছু তথ্য শুয়োরদের হাতে এলো, যা থেকে জোন্সের সঙ্গে স্নোবলের আঁতাতের বিষয়টি পাকাপোক্ত প্রমাণিত হলো। এখন মনে হচ্ছে পশুরা যেমনটি ভেবেছিল যে স্নোবল কৌশলগত কারণেই কেবল গোশালা যুদ্ধে হারতে চেয়েছিল, আসলে তা নয়। সে জোন্সের পক্ষেই যুদ্ধ করেছিল। প্রকৃতপক্ষে স্নোবলই ছিল মানুষ বাহিনীর নেতা, এবং মানবতা জিন্দাবাদ স্লোগান দিয়েই সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্নোবলের পিঠে যে আঘাতের চিহ্ন পশুদের কেউ যদি আজও মনে করতে পারে, তা ছিল আসলে নেপোলিয়নের দাঁতের কামড়। গ্রীষ্মের মাঝামাঝি মোজেস নামের দ্বারকাকটা হঠাৎ করে কোত্থেকে যেন উদয় হলো। এই কবছর তার কোনো পাত্তা ছিল না। সে আগের মতোই আছে, কাজকর্ম থেকে শতহস্ত দূরে, এবং আগের মতোই মিছরি মিঠাই পাহাড়ের গল্প বুনে চলে। একটা খুঁটিতে জমিয়ে বসে থাকে দিনমান, আর মাঝে মাঝে ওর কালো ডানা দুটি ঝাঁপটে আর ভাঙে। শ্রোতা পেলে ঘণ্টার পর ঘণ্টা আগের মতোই সেই সব গল্প বকে যায়। ওইখানে সে ঠোঁট দিয়ে আকাশের দিকে নির্দেশ করে গম্ভীর স্বরে বলতে থাকে, ওই ওপরে, ওই যে কালো মেঘগুলো দেখছো, তার ওপারেই আছে মিছরি মিঠাই পাহাড়, যেখানে আমাদের মতো দুঃখী পশুরা সারা জীবনের জন্য কাজ থেকে ছুটি পাবে। এমনকি সে দাবি করে দূরপাল্লার কোনো এক উড়ানকালে সেই পাহাড়ে গিয়েছিল সে। নিজের চোখে নিরবচ্ছিন্ন মৌফুলের মাঠ দেখেছে, দেখেছে ঝোপে ঝোপে ঝুলছে তিসির পিঠে আর মিছরির তাল। পশুদের অনেকেই মোজেসকে বিশ্বাস করে। তারা যুক্তি দেয়, এমন একটা পরিশ্রান্ত ক্ষুধার্ত জীবনের পরে অন্য কোথাও একটা ভালো দুনিয়া থাকা উচিত নয় কি? তবে একটা জিনিস কিছুতেই পশুরা বুঝতে পারছে না, মোজেসের প্রতি শুয়োরদের মনোভাবটা আসলে কি। ওরা মোজেসের মিছরি মিঠাই পাহাড়ের গল্পগুলোকে মিথ্যে বলে নিন্দে করে, অথচ বিনা কাজে তাকে খামারে থাকতে তো দিচ্ছেই, আবার প্রতিদিন 4 আউন্স করে বিয়ারও বরাদ্দ করেছে। খুরের ক্ষত সারার পরে বক্সার আগের চেয়েও বেশি পরিশ্রম করতে লেগেছে। সত্যি বলতে কি, সব পশুরাই এবার সারা বছর গোলামের মতোই খেটেছে। প্রতিদিনকার কাজের পাশে হাওয়াকল নির্মাণের কাজ তো আছেই। এছাড়াও গত মার্চ থেকে যুক্ত হয়েছে নবীন শুয়োরদের জন্য স্কুল ঘর তৈরির কাজ। দীর্ঘক্ষণ ধরে আধ পেটে খেয়ে এত পরিশ্রম করা ওদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু বক্সার কখনোই থামে না। বক্সারের শক্তি বা উদ্যম আগের মতোই আছে। অবশ্য ওর চেহারা খানিক বদলে গেছে, গায়ে চামড়ার আগের জৌলুস নেই, ও নিতম্বের পেশি খানিক ঢিলে হয়েছে। অন্যরা বলে বসন্তে কচি ঘাস পেটে পড়লেই বক্সার ঠিক হয়ে যাবে। বসন্ত এলো, কিন্তু বক্সারের স্বাস্থ্য ফিরল না। মাঝে মাঝে খাদের উঁচুতে কোনো বড় পাথরে চাই যখন ও টেনে তোলে, তখন দেখে মনে হয় কেবল ইচ্ছাশক্তির জোরেই ও 4 পায়ে খাড়া আছে। এমন সব মুহূর্তে ঠাহর করলে দেখা যায় বক্সার বিড়বিড় করছে, আমি আরও বেশি পরিশ্রম করব। কেবল ওর গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না। ক্লোভার আর বেঞ্জামিন ওকে বরাবরের মতো উপদেশ দেয় নিজের স্বাস্থ্যের যত্ন নিতে, কিন্তু বক্সার যথারীতি কারো কোনো কথাই কানে তোলে না। ওর দ্বাদশ জন্মদিন প্রায় দোরগোড়ায়, কিন্তু পেনশন নিয়ে ওর বিশেষ মাথা ব্যথা নেই, বরং যথেষ্ট পরিমাণ পাথর জমাতে পারাই যেন ওর একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। গ্রীষ্মের এক সন্ধ্যায় হঠাৎ করেই খামারে খবর ছড়ালো যে বক্সারের কিছু একটা হয়েছে। সেই বিকেলে সে একাই গিয়েছিল পাথর তুলতে। খবরটা সত্যি ছিল। কয়েক মিনিট পরে দুটি কবুতর উড়ে এসে নিশ্চিত করল বক্সার পড়ে গেছে, ও পাশ ফিরে শুয়ে আছে, উঠতে পারছে না। খামারের অর্ধেক পশু ছুটে গেল হাওয়াকলের টিলার কাছে। সেখানেই ঠেলাগাড়ির জোতের মধ্যিখানে বক্সার শুয়ে আছে। ওর গলা লম্বা হয়ে আছে, মাথা তুলতে পারছে না। ওর চোখ চকচক করছে, ঘামে ওর শরীরের এক পাশ চটচটে হয়ে আছে। পাতলা রক্তের ধারা গড়াচ্ছে মুখের পাশ থেকে। ক্লোভার হাঁটু মুড়ে ওর পাশে বসল। বক্সার, সে চেঁচিয়ে ডাকল, কেমন লাগছে? বক্সার ক্ষীণস্বরে উত্তর দিল, আমার ফুসফুস। কিছু যায় আসে না। আমার মনে হয় তোমরা আমাকে ছাড়াই হাওয়াকল শেষ করতে পারবে। আমি যথেষ্ট পরিমাণ পাথর তুলে রেখেছি। কেবল আরেকটা মাসই তো আমার হাতে ছিল। তোমাকে বলছি, আমি কিন্তু সত্যি অবসরের কথা ভাবছিলাম। যেহেতু বেঞ্জামিনও বুড়ো হচ্ছে, আশা করি ওরা বেঞ্জামিনকে একই সময়ে অবসরে পাঠাবে। তাহলে আমার একজন সঙ্গীও থাকবে। আমাদের এক্ষুনি সাহায্য দরকার, উৎকণ্ঠিত ক্লোভার বলল। কেউ ছুটে গিয়ে স্কুইলারকে জানাও কি ঘটেছে। উপস্থিত সব পশুরা স্কুইলারকে খবর দিতে তক্ষুনি ছুটল খামার বাড়ির দিকে। ক্লোভার রয়ে গেল, আর রয়ে গেল বেঞ্জামিন।
বেঞ্জামিন বক্সারের পাশে শুয়ে ও লেজ দিয়ে চুপচাপ মাছি তাড়াতে লাগলো। 15 মিনিট পরে স্কুইলার হাজির হলো, তার চোখে মুখে সহানুভূতি আর দুশ্চিন্তার ছাপ। বলল, খামারের এমন একজন নিবেদিত প্রাণ কর্মীর এই দুর্দশার খবর শুনে কমরেড নেপোলিয়ন খুবই ব্যথিত হয়েছেন এবং ইতোমধ্যেই বক্সারকে ওয়েলিংটনে উন্নত চিকিৎসার জন্য পাঠাবার বন্দোবস্ত করে ফেলেছেন। পশুরা এই কথা শুনে খানিক অস্বস্তি বোধ করতে লাগলো। মলি আর স্নোবল ছাড়া কোনো পশুই কখনো খামারের বাইরে যায়নি। ওরা ওদের অসুস্থ কমরেডকে কোনো মানুষের হাতে পড়তে দিতে চায় না। কিন্তু স্কুইলার ওদের বোঝাতে সক্ষম হলো যে খামারের চেয়ে সেখানকার পশু ডাক্তার বক্সারকে সন্তোষজনক চিকিৎসা দিতে পারবে। আরও আধা ঘন্টা পরে বক্সার খানিক সুস্থ বোধ করলে নিজের পায়ে কোনো মতে উঠে দাঁড়ালো। তারপর খুঁড়িয়ে খুঁড়িয়ে আস্তাবলে গেল। ক্লোভার আর বেঞ্জামিন সেখানে বেশ করে খড় দিয়ে ওর আরাম হয় মতো বিছানা বানিয়ে রেখেছিল। পরের দুদিন বক্সার ঘরেই রইল। শুয়োরেরা বড় এক বোতল গোলাপি রঙের ওষুধ পাঠালো, যা কিনা তারা খামার বাড়ির বাথরুমের ওষুধের আলমারিতে পেয়েছিল। ক্লোভার নিয়ম করে প্রতিদিন 2বার খাবারের পরে ওকে সেই ওষুধ খাওয়ালো। সন্ধ্যায় ক্লোভার বক্সারের পাশে শুয়ে গল্প করে সময় কাটায়, আর বেঞ্জামিন ওর লেজ দিয়ে মাছি তাড়ায়। বক্সার স্বীকার করল যে যা ঘটেছে তার জন্য সে অতটা বিচলিত নয়, বরং ভালোই হলো, সে ভালোই সেরে উঠছে। আরও বছর 3 হয়তো বাঁচবে। বড় মাঠে অবসর জীবন খারাপ কাটবে না। জীবনে প্রথমবারের মতো পড়াশোনা আর চিত্তের উন্নতির জন্য অফুরান সময় পাওয়া যাবে। ওর ইচ্ছে বাকি জীবনটুকু 22টি বর্ণমালা শেখার চেষ্টাতেই সে কাটিয়ে দেবে। ব্যাপার হলো, বেঞ্জামিন আর ক্লোভার কেবল কাজ শেষ করেই বক্সারের কাছে যেতে পারে। দুপুরে ওরা থাকে না বক্সারের পাশে, আর সেই দিন দুপুরের দিকেই বক্সারকে তুলে নিতে গাড়িটা এসেছিল। পশুরা তখন শালগমের ক্ষেতে শুয়োরদের একজনের তত্ত্বাবধানে আগাছা পরিষ্কার করছে। ওরা বেঞ্জামিনকে খামার বাড়ির দিক থেকে গলা ফাটিয়ে চেঁচিয়ে ছুটে আসতে দেখে হকচকিয়ে গেল। এই প্রথমবার ওরা বেঞ্জামিনকে এমন উত্তেজিত হতে দেখছে। এবারই প্রথম বেঞ্জামিন অমন জোরে ছুটছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি! বেঞ্জামিন তখনও চেঁচাচ্ছে, এক্ষুনি চলো, ওরা বক্সারকে নিয়ে যাচ্ছে। শুয়োরের কাছ থেকে অনুমতির তোয়াক্কা না করে সব পশু খামার বাড়ির দিকে ছুটতে লাগলো। সত্যি সত্যি একটা 2 ঘোড়ার বিশাল বদ্ধ ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে উঠোনে। গাড়ির গায়ে কিছু একটা লেখা। একটা ধূর্ত মতো লোক গোল টুপি পরা চালকের আসনে বসে আছে। আস্তাবলে বক্সারের খোপ খালি। পশুরা গাড়িটা ঘিরে দাঁড়ালো। শুভযাত্রা বক্সার, ওরা একযোগে বলল। শুভযাত্রা। বোকার দল! বেঞ্জামিন ওর খুদে খুর দিয়ে মাটিতে জোরে আঘাত করে ওদের চারপাশে উত্তেজিত হয়ে ঘুরে ঘুরে বলতে লাগলো, হাঁদার দল, তোমরা কি দেখতে পাচ্ছ না কি লেখা আছে গাড়ির গায়ে? এ কথা শুনে পশুরা থমকে দাঁড়ালো। কারো মুখে কথা নেই। মুরিয়েল বানান করতে শুরু করলো। বেঞ্জামিন ওকে ধাক্কা দিয়ে সরিয়ে সেই অস্বাভাবিক নিস্তব্ধতা ভেঙে পড়ে শোনালো, আলফ্রেড সিমন্স, ঘোড়ার কসাই এবং আঠা প্রস্তুতকারক, উইলিংটন। পশুর চামড়া এবং হাত চূর্ণের ডিলার, কুকুরের খাঁচায় সরবরাহ করা হয়। তোমরা কি বুঝতে পারছো না এর মানে কি? ওরা বক্সারকে কসাইয়ের কাছে নিয়ে যাচ্ছে। সবাই সমস্বরে আর্তনাদ করে উঠল। ঠিক এই সময় লোকটা ঘোড়ার পিঠে সজোরে চাবুক হাঁকালো এবং ভ্যানটা এক টানে উঠোনের বাইরে চলে এলো। পশুরা চেঁচাতে চেঁচাতে পেছন পেছন ছুটতে লাগলো। ক্লোভার সামনের দিকে এগিয়ে গেল। গাড়ির গতি বাড়ছেই। ক্লোভার ও 4 পা জড়ো করে সমস্ত শক্তি দিয়ে গতি তুলল। বক্সার! ক্লোভার জোর গলায় ডাকলো, বক্সার, বক্সার, বক্সার! ক্লোভার ছুটতে ছুটতে ডাকছিল। কিছুক্ষণ পরে নাকের নিচে সাদা দাগ টানা বক্সারের মুখখানি ভ্যান গাড়ির পেছনের ছোট জানালাতে ভেসে উঠল। ক্লোভার মরিয়া হয়ে চেঁচিয়ে যাচ্ছিল, বক্সার, বক্সার বেরিয়ে এসো, ওরা তোমাকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। অন্য সবাই সমস্বরে চেঁচাতে লাগলো, বক্সার বেরিয়ে এসো, বেরিয়ে এসো। ভ্যান গাড়ি ওদের পেছন ফেলে দূরে সরে যাচ্ছে। বোঝা যাচ্ছে না বক্সার ক্লোভারের কথা ঠিক বুঝতে পেরেছে কিনা, কিন্তু একটু পরেই বক্সারের মুখ হারিয়ে গেল। এবার ওর খুঁড়ে জোর আওয়াজ শোনা যাচ্ছে। বক্সার গাড়ি থেকে বেরিয়ে যেতে চেষ্টা করছে। একসময় বক্সারের 2-1 লাথি এই ভ্যান গাড়িকে পাতলা কাঠির মতো থেতলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বক্সারের সেই শক্তি নেই আর। খানিকক্ষণ পরে ওর পায়ের আওয়াজ ফিকে হতে হতে মিলিয়ে গেল। ওরা ভ্যান গাড়ির 2 জুরি ঘোড়াকে অনুরোধ জানালো থামতে। ওরা চিৎকার করে অনুনয় করল, কমরেড থামো, তোমাদের নিজেদের ভাইকে হত্যার জন্য নিয়ে যেও না। বোকা ঘোড়া দুটি কি হচ্ছে বুঝতে পেরেছে বলে মনে হলো না।
ওরা কান পেছনে টেনে গতি বাড়িয়ে দিল। বক্সারের মুখ আর জানলা দিয়ে দেখা গেল না। কারো একজনের মনে পড়ল 5 গড়াদের সদর দরজা বন্ধ করার কথা, কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে। ভ্যানগাড়ি বেরিয়ে গেল গেট পেরিয়ে, এবং খানিক পরেই ওদের চোখের আড়ালে মিলিয়ে গেল। বক্সারকে আর কোনো দিন দেখা গেল না। 3 দিন পর ঘোষণা এলো যে বক্সার উইলিংডনের হাসপাতালে চিকিৎসকদের সর্বচেষ্টা ব্যর্থ করে দিয়ে মারা গেছে। স্কুইলার এসে এই দুঃসংবাদ জানিয়ে গেল। স্কুইলার আরও জানালো, বক্সারের শেষ সময় সে উপস্থিত ছিল। এটা আমার জন্য মর্মান্তিক মুহূর্ত ছিল। এটুকু বলে সে খুর দিয়ে চোখ মুছল। শেষ মুহূর্তে আমি ওর শয্যা পাশে ছিলাম। ও কথা বলতে পারছিল না। আমার কানের কাছে ফিসফিস করে জানিয়েছিল ওর একটিই দুঃখ, হাওয়াকল শেষ না করেই ওকে চলে যেতে হচ্ছে। এগিয়ে চলুন কমরেড, বিপ্লবের নামে এগিয়ে চলুন। অ্যানিমাল ফার্ম জিন্দাবাদ। কমরেড নেপোলিয়ন দীর্ঘজীবী হন। নেপোলিয়ন সর্বদা সঠিক, এইসব বলেছিল সে শেষ মুহূর্তে। এতটুকু বলেই স্কুইলারের হাবভাব পাল্টে গেল। কিছু সময় সে নিশ্চুপ রইল। ওর ক্ষুদে চোখজোড়া রাজ্যের সন্দেহ নিয়ে এক ঝলক জরিপ করে নিল সব মুখ। তারপর সে বলতে শুরু করল, সে জানতে পেরেছে যে বক্সারকে খামার থেকে সরিয়ে নেওয়ার সময় খুবই বোকাসুলভ কিছু কথা ছড়ানো হয়েছে। খামারের কারো কারো হয়তো নজরে এসেছে বক্সারকে বহনকারী গাড়িটির গায়ে ঘোড়ার কষাই শব্দটি লেখা ছিল। এটা দেখেই তারা তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছিল যে বক্সারকে জল্লাদের কাছে পাঠানো হচ্ছে। স্কুইলার যোগ করল, পশুরা যে এতটা বুদ্ধিহীন হতে পারে এমনটা ভাবা আসলেই কঠিন। ওর গলায় অসন্তোষের ঝাঁঝ। ওর লেজ ঝাড়ু শলার মতো এপাশ ওপাশ নড়ছে সমানে। এধার ওধার লাফিয়ে লাফিয়ে স্বভাব মতো মনোযোগ টানছে সবার। ওরা ওদের প্রিয় নেতা কমরেড নেপোলিয়নকে কি ভালো করে জানে না? আর এর ব্যাখ্যা এমন কিছু জটিল নয়। এই গাড়ি একসময় সেই জল্লাদের মালিকানাতেই ছিল। এটি যে পশু চিকিৎসক কিনেছেন তিনি নতুন করে রং লাগাননি এখনো গাড়িতে। এই কারণেই এই ভুল ধারণা হতে পারে। এতটা বলার পরেই স্কুইলার বক্সারের শেষ সময়ের আরও অনুপুঙ্খ বর্ণনা দিতে লাগলো। কতটা যত্ন সে পেয়েছে আর সেই দামি ওষুধগুলো। নেপোলিয়ন ওদের দাম নিয়ে ভাবেননি এক মুহূর্তের জন্য। যথারীতি এইবারও স্কুইলার পশুদের মনের দ্বন্দ্ব মেটাতে সক্ষম হলো। ওদের সহযোদ্ধার মৃত্যু সংক্রান্ত যা কিছু বেদনা ছিল ওদের মনে, তার উপশম হলো। ওরা বিশ্বাস করল বক্সারের শেষ সময়টা অন্তত শান্তিপূর্ণ ছিল। পরের রোববার নেপোলিয়ন নিজেই সভায় যোগ দিল। বক্সারের সম্মানার্থে ছোট করে ভাষণ দিল। জানালো বক্সারের মৃতদেহ খামারে সমাহিত করার জন্য ফিরিয়ে আনা সম্ভব হয়নি, কিন্তু সে খামারের বাগানের ফুলপাতা দিয়ে তৈরি মালা বক্সারের সমাধিতে অর্পণের ব্যবস্থা করেছে। নেপোলিয়ন আরও জানালো, কদিন পরেই শুয়োর সম্প্রদায় বক্সারের জন্য এক স্মরণভোজের আয়োজন করেছে। নেপোলিয়ন তার বক্তব্য বক্সারের অতি পরিচিত 2 বাণীর উল্লেখ করল, আমি আরও বেশি পরিশ্রম করব এবং কমরেড নেপোলিয়ন সর্বদা সঠিক। এবং সবশেষে বলল, বক্সারের জীবনের এই 2 মূলমন্ত্র সব পশুরই মেনে চলা উচিত। ভোজের দিন পশুরা দেখল ওয়েলিংটন থেকে মুদিখানার গাড়ি এসে এক বিশাল কাঠের ঝুড়ি খামার বাড়িতে নামিয়ে গেল। সেই রাতে খামার বাড়ি থেকে প্রচণ্ড জোরে গানের আওয়াজ ভেসে আসছিল। এরপরেই শুরু হলো কোলাহল, যেন তুমুল ঝগড়া চলছে। রাত 11টার দিকে প্রচুর গ্লাস ভাঙার শব্দ দিয়ে সে রাতের তাণ্ডব শেষ হলো। পরদিন দুপুরের আগে খামার বাড়ির ভেতরে কারো নড়াচড়ার আভাস পাওয়া গেল না। গুজব ঘুরতে লাগলো শুয়োরের দল কোনো জায়গা থেকে আরেক ঝুড়ি হুইস্কি কেনার টাকা জোগাড় করেছে। বছর পেরিয়ে গেল। ঋতুর নিয়মে নতুন ঋতু এলো গেল। ক্ষুদ্র আকৃতির পশুদের অনেকেই পৃথিবী ছেড়ে গেছে। একটা সময় এলো যখন আর বিপ্লবের আগের দিনগুলোর কথা হাতে গোনা কজন ছাড়া আর কারোরই মনে রইল না। এই হাতে গোনা কজন হলো ক্লোভার, বেঞ্জামিন, মোজেস নামে দাঁড়কাক এবং শুয়োরদের কেউ কেউ। মুরিয়েল মারা গেছে, ব্লুবেল, জেসি আর পিঞ্চারও নেই। জোনসও মারা গেছেন। জোনসের মৃত্যু হয়েছে অন্য দেশের পানশালায়। বক্সারের কথা ভুলে গেছে সবাই, কেবল চেনা কজন স্বজন ছাড়া। ক্লোভার এখন বুড়ি মাদি ঘোড়া, গাঁটে ব্যথা, চোখের ওপরেও প্রলেপ পড়ছে। অবসরে যাওয়ার বয়সও পেরিয়ে গেছে 2 বছর আগে। সত্যি কথা বলতে কি, কোনো পশুই আজ পর্যন্ত অবসরে যায়নি। চারণভূমির এক কোণে অবসরপ্রাপ্ত পশুদের জন্য যে জায়গা সংরক্ষণের আলাপ চলছিল, অনেকদিন আগেই তা বাতিল হয়ে গেছে। নেপোলিয়ন এখন প্রায় 24 মণ ওজনের বয়স্ক শুয়োর। স্কুইলার এমনই স্বাস্থ্যবান যে ওর ক্ষুদে চোখ প্রায় দেখাই যায় না। গালের মাংস পেরিয়ে বাইরের দৃষ্টি মেলা ওর জন্য বেশ কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। কেবল বৃদ্ধ বেঞ্জামিনই আগের মতো আছে।
মুখে চারপাশে খানিক ধূসর হওয়া ছাড়া খুব কিছু পাল্টায়নি। তবে বক্সারের মৃত্যুর পর থেকে সে আরও বিষণ্ণ হয়েছে এবং কথাবার্তা প্রায় বলেই না বললে চলে। খামারে অনেক নতুন প্রাণীর সমাগম হয়েছে, যদিও সংখ্যার বিচারে আগের বছরগুলোর তুলনায় জনবৃদ্ধির হার তেমন কিছু বাড়েনি। নতুনদের কাছে বিপ্লব হলো পরম্পরার ঝাপসা কোনো সংস্কারের মতোই মুখে মুখে শোনা। আবার কেউ কেউ এসেছে অন্য কোনো খান থেকে, যেখানে এই বিষয়ে আগে কিছুই জানানো হয়নি তাদের। খামারে এখন ক্লোভার ছাড়াও আরও 3টি ঘোড়া আছে। ওরা নিখুঁত গড়নের প্রজাতি, কাজ করতে ইচ্ছুক, কিন্তু মগজের শান নেই বললেই চলে। এদের কেউই প্রথম 3 বর্ণমালার বেশি শিখতে পারেনি। অবশ্য ওদের বিপ্লব সম্পর্কিত যা কিছু জানানো হয়েছে সবই নির্দ্বিধায় মেনে নিয়েছে। পশুবাদের বিধানগুলোও, বিশেষত ক্লোভার যা যা বলেছে। ক্লোভারকে ওরা পরম শ্রদ্ধা করে, কিন্তু ব্যাপার হলো ওদের যা বলা হয় তার কতটা কি বোঝে তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যায়। খামারটি এখন অনেক সমৃদ্ধ এবং আগের চেয়ে অনেক সংগঠিত। 2টি নতুন মাঠের সংযোজন হয়েছে, যা মিস্টার পিঞ্চফিল্ডের কাছ থেকে ক্রয় করা হয়েছে। হাওয়া কল শেষ পর্যন্ত সম্পূর্ণ করা গেছে। খামারে এখন নিজস্ব মাড়াই কল আছে, আছে খড় উত্তোলনের স্বয়ংক্রিয় যন্ত্র। তাছাড়াও নতুন বিল্ডিংও হয়েছে বেশ কটি। ওয়াইম্পার নিজের জন্য একটা জোত গাড়ি কিনেছেন, তবে হাওয়া কল বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহার করা হয়নি। শস্য মাড়াই করে প্রচুর আর্থিক লাভ হয় খামারের। পশুরা আরেকটি হাওয়া কল নির্মাণের জন্য কঠিন পরিশ্রম করছে। বলা হচ্ছে এটি সম্পূর্ণ হলেই তাতে ডায়নামো লাগানো হবে। কিন্তু স্নোবল একসময় যেসব আইসি জীবনের গল্প শুনিয়ে ওদের স্বপ্ন দেখতে শিখিয়েছিল, যেমন প্রতিকক্ষে বিজলি বাতি, গরম ঠান্ডা জলের ব্যবস্থা, কিংবা 3 দিনের কাজের সপ্তাহ, এইসব নিয়ে কোনো কথাই আর হয় না। নেপোলিয়ন এই ধরনের আইসি স্বপ্ন দেখা পশুবাদ বিরোধী বলে নিন্দা করে। বরং তার মতে সত্যিকারের সুখী জীবন হলো কঠিন পরিশ্রম এবং সাধারণ জীবনযাপন। সব মিলে মনে হয় যেন খামারটি ধনী হলেও এর বাসিন্দাদের ভাগ্যের চাকা আজও ঘোরেনি। অবশ্য শুয়োর সম্প্রদায় এবং কুকুরদের ব্যাপারটা ধরলে এই হিসেব মিলবে না। খামারে এই 2 সম্প্রদায় সংখ্যাগুরু বলে হয়তো এমনটি হয়েছে। স্কুইলার নিরন্তর এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে যায়, কারণ এটি নয় যে ওদের অন্যান্য পশুদের মতো একই ধরনের খাটুনি করতে হয় না, আসলে আরও বেশি করতে হয়। সে বলে প্রকৃতপক্ষে শুয়োরদের অ্যানিমাল ফার্মের প্রশাসন এবং উন্নয়নের জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হয়। ব্যাপার হলো বেশিরভাগ পশুরই এটি বোঝার মতো বুদ্ধিমত্তা নেই। উদাহরণ হিসেবে স্কুইলার কিছু ধোঁয়াটে শব্দ উচ্চারণ করে, বলে এগুলো বুঝলেই শুয়োরদের প্রতিদিনের অমানসিক পরিশ্রমের খানিকটা বোঝা যেতে পারে। শব্দগুলো হলো নথি, প্রতিবেদন, দাপ্তরিক লেখ্য বিবরণ, স্মারকলিপি প্রমুখ। এইসব হলো বিশাল কাগজের পৃষ্ঠা যা আগাগোড়া লেখালেখিতে পূর্ণ, এবং যখনই পূর্ণ হয় তখনই এদের চুল্লিতে ঢুকিয়ে পুড়িয়ে ফেলা হয়। স্কুইলার জানায় এই পুরো কর্মযজ্ঞই হলো অ্যানিম্যাল ফার্মের সার্বিক উন্নয়নের জন্য অতীব গুরুত্বপূর্ণ। তারপরেও পশুদের মধ্যে কথা থেকে যায়। শুয়োর কিংবা কুকুরদের কেউই তাদের নিজস্ব উৎপাদনের আহার নেয় না, এবং সংখ্যায়ও ওরা অনেক বেশি। তাছাড়া ওদের খাবারের রুচিও অন্যদের তুলনায় উত্তম। যাই হোক, এই 2 সম্প্রদায় বাদে অন্য পশুদের জীবন একই রকম আগে যেমন ছিল। সাধারণত ওরা ক্ষুধার্ত থাকে, খড়ের বিছানাতে এখনও শয্যা নেয়, পুকুর থেকে জল পান করে, আগের মতোই মাঠে পরিশ্রম করে, শীতে কাঁপে আর গ্রীষ্মে মাছিদের জ্বালাতন সইতে হয়। মাঝে মাঝে বয়স্কদের কেউ কেউ তাদের স্মৃতি হাতড়ে মনে করবার চেষ্টা করে বিপ্লবের পরপর যখন জোলসকে সবে খেদানো হয়েছিল তখন জীবন কেমন ছিল, এখনকার চেয়ে ভালো নাকি মন্দ। ওরা মনে করতে পারে না। তাদের কাছে কোনো কিছুই নেই যা দিয়ে এখনকার জীবনের তুলনা করা যায়। কেবল স্কুইলারের সংখ্যার তালিকাই সম্বল, যে তালিকা অনুযায়ী সবকিছু কেবল ভালোর দিকেই চলছে। এই জটিল সমস্যার কোনো সমাধান হয় না, বরং কাজের চাপে এইসব নিয়ে ভাববার সময় ক্রমশ কমতে থাকে। কেবল বুড়ো বেঞ্জামিন স্বীকার করে ওর দীর্ঘ জীবনের সব ঘটনা সে অনুপুঙ্খ মনে করতে পারে। তার ভাষ্যমতে কিছুই কখনোই এবং আগামীতেও ওদের জন্য ভালো অথবা মন্দ হবে না। ক্ষুধা, সংগ্রাম এবং নিরাশা সবই একই রকম থাকবে। এটাই পশু জীবনের একমাত্র অপরিবর্তনীয় বিধান। তারপরেও পশুরা আশা ছাড়ে না। সবচেয়ে বড় কথা, তারা কখনোই, এমনকি এক মুহূর্তের জন্যেও এই অ্যানিমাল ফার্মের একজন সদস্য হওয়ার অভিমান এবং মর্যাদা ভোলে না। এখন পর্যন্ত সারা ইংল্যান্ডে পশুদের মালিকানায় এবং ব্যবস্থাপনায় এটিই একমাত্র খামার। এই খামারের প্রতিটি পশু, এমনকি এই পর্যন্ত যত পশু এসেছে, হোক 10 কিংবা 20 মাইল দূরত্বের অন্য কোনো খামার থেকে সদ্য যোগ দেওয়া কেউ,
তার কাছেও এই ঘটনা অতি বিস্ময়। এবং যখনই ওরা বন্দুকের গুলির সঙ্গে মাস্তুলের আগায় সবুজ পতাকাটির পতপত কাঁপন দেখে, ওদের বুক তখনই গর্বে ভরে ওঠে এবং সব তর্ক ঘুরে যায় সেই বিরচিত দিনগুলোর স্মৃতিমন্থনে। জোন্সের বিতাড়ন, ৭ বিধানের দেয়াল লিখন, সেই মহাযুদ্ধ যেখানে মানুষ হামলাকারীদের পরাজিত করা হয়েছিল, পুরনো স্বপ্নগুলোর কোনোটিরই হাত ছাড়েনি কেউ। পশু প্রজাতন্ত্রের যে ভবিষ্যৎবাণী একদিন বুড়ো মেজর করেছিলেন, যেখানে ইংল্যান্ডের সবুজ ঘাসে মানুষের পা পড়বে না, এখনও সেই দিনটির প্রতি বিশ্বাস হারায়নি কেউ। কোনো একদিন সেটি সত্যি হবেই। হয়তো এখন নয়, কিংবা আজকের পশুদের জীবদ্দশায়ও নয়, কিন্তু তারপরেও সেই দিন সমাগত। এমনকি ইংল্যান্ডের পশুগণ গানটির সুর এখানে সেখানে কেউ কেউ গোপনে গুনগুন করে গায় আজও। এই কথাটিও যে কোনোভাবেই হোক অ্যানিম্যাল ফার্মের প্রতিটি পশু জানে, যদিও কেউ এই গান প্রকাশ্যে গাওয়ার সাহস করে না। হতে পারে ওদের জীবন কষ্টকর এবং ওদের সব আশা পূরণ হয়নি এখনো। তারপরেও ওরা সচেতন। ওরা অন্য পশুদের মতো নয়। ক্ষুধার্ত হলেও এটি কোনো দুঃশাসক মানুষের কারণে নয়। যদি ওরা অতি পরিশ্রম করেও থাকে, অন্তত সেই পরিশ্রম তাদের নিজেদের জন্য। ওদের কেউই 2 পায়ে হাঁটে না। কোনো পশুই অন্য কোনো পশুকে মালিক বলে সম্বোধন করে না। সকল পশুই সমান। গ্রীষ্মের শুরুতে একদিন স্কুইলার ভেড়ার দলকে ওকে অনুসরণ করার নির্দেশ দিল। খামারের অন্য পাশে একটা পতিত জমি আছে, সে ভেড়াদের সেখানে নিয়ে গেল। বার্চ গাছের চারায় রীতিমতো জঙ্গল বনে গেছে জমিটি। সেখানে পাতা ঘেঁটে স্কুইলারের তদারকিতে সারা দিন কাটিয়ে দিল ভেড়ার দল। দিন শেষে স্কুইলার খামার বাড়িতে ফিরে এলো। জানা গেল যেহেতু গরমকাল, সে ভেড়াদের সেখানেই থাকতে নির্দেশ দিয়েছে। সারা সপ্তাহ পশুরা ওদের দেখা পেল না। স্কুইলার দিনের বেশিরভাগ সময় ওদের সঙ্গে কাটায়। জানা গেল স্কুইলার নাকি ভেড়াদের একটা নতুন গান শেখাচ্ছে, যার জন্য একান্ত পরিবেশ জরুরি। ভেড়ারা ফিরে আসার পরে এক বিকেলে যখন পশুরা কাজ শেষে খামার বাড়ির দিকে পা বাড়িয়েছে, হঠাৎ উঠোন থেকে ঘোড়ার ভয়ার্ত ডাক শুনতে পেল সবাই। হকচকিয়ে গিয়ে পশুরা যে যার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। এই ডাক ক্লোভারের। সে আবার চেঁচাতেই সব পশুরা প্রাণপণে ছুটে উঠোনে জড়ো হলো। এরপরে ক্লোভার যা দেখেছে, ওরাও তা দেখতে পেল। একটা শুয়োর পেছনে 2 পায়ে ভর দিয়ে হাঁটছে। আরে, এ তো স্কুইলার! একটু অদ্ভুতভাবে হাঁটছে, যেন এখনও শরীরের ভার নিয়ে এই নতুন পদ্ধতিতে চলা পুরোপুরি আয়ত্তে আসেনি। কিন্তু তা সত্ত্বেও সে নিখুঁত ভারসাম্য নিয়ে হেঁটে বেড়াচ্ছে উঠোনময়। চোখের পলকে খামার বাড়ির দরজার ভেতর থেকে সার বেঁধে শুয়োরের দল বেরিয়ে এলো। সবাই ওদের পেছনের পায়ে ভর দিয়ে হাঁটতে লাগলো। কেউ কেউ বেশ ভালোই। এই এক দুজন খানিক টলমলো, যেন একটা লাঠি হলেই হাঁটার ব্যাপারটা সহজ হয় আরও। কিন্তু ওদের প্রত্যেকে পুরো উঠোন চক্কর দিল ঠিকভাবে। সবার শেষে কুকুরদের প্রচণ্ড গর্জন আর মোরকের তীক্ষ্ণ ডাক শোনা যেতে লাগলো এবং নেপোলিয়ন শরীর টান করে এপাশ ওপাশ তাকাতে তাকাতে বেরিয়ে এলো। কুকুরের দল ওদের চারপাশে আনন্দে হুটুপুটি করছিল সমানে। নেপোলিয়নের খুরের ফাঁকে একটা চাবুক উকি দিচ্ছে। মৃত্যুপুরী নীরবতা নেমে এলো চারপাশে। মুগ্ধতা, আতঙ্ক নিয়ে ঘন হয়ে দাঁড়িয়ে পশুরা দেখল শুয়োরদের সার বেঁধে উঠোনময় কুচকাওয়াজের দৃশ্য, যেন পৃথিবী পলকে উল্টো হয়ে গেছে। এরপরে প্রথম ধাক্কাটা খানিক হজম হতেই কুকুরদের ভয় এবং এতদিনে নীরবে শুয়ে যাওয়া, কোনো অভিযোগ কিংবা যাই ঘটুক না কেন সমালোচনা না করার যে অভ্যেস ওদের মজ্জাগত হয়ে গেছে, তা ভেঙে হয়তো কিছু একটা প্রতিবাদের আওয়াজ ওরা করেছিল। অমনি কারো অদৃশ্য সংকেতে ভেড়ার দল কান ফাটানো স্লোগান দিতে শুরু করলো। 4 পেয়েরা ভালো, 2 পেয়েরাই উত্তম। 4 পেয়েরা ভালো, 2 পেয়েরা উত্তম। 4 পেয়েরা ভালো, 2 পেয়েরা উত্তম। প্রায় 5 মিনিট ধরে এক নাগাড়ে চলল এই ডাক, এবং যখন শেষ পর্যন্ত ভেড়াদের চিৎকার থামল, তখন প্রতিবাদের আর কোনো সুযোগই রইল না, কারণ শুয়োরের পাল ঢুকে গেছে বাড়ির ভেতরে। বেঞ্জামিন ওর কাঁধে কারো স্পর্শ পেল। সে মাথা ঘুরিয়ে দেখল ক্লোভার। ক্লোভারের চোখের জ্যোতি আরও কমে গেছে। কিছু না বলে ক্লোভার বেঞ্জামিনের কেশরে আলতো করে টানল, নিয়ে এলো বড় গোলাঘরের দেয়ালের সামনে, যেখানে সেই 7 বিধান লেখা। 1-2 মিনিট ওরা চুপচাপ তাকিয়ে রইল ছাল ওঠা দেয়ালের সাদা হরফগুলোর দিকে। আমার দৃষ্টির জোর কমে গেছে। অনেকক্ষণ পর ক্লোভার বলল, এমনকি যখন বয়স কম ছিল তখনও ওখানে যা আছে আমি পড়তে পারিনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে দেয়ালটা অন্যরকম দেখাচ্ছে। 7 বিধান কি আগের মতোই আছে, যেমন আগে লেখা ছিল? অনেকদিন পরে বেঞ্জামিন নিয়ম ভাঙল এবং ক্লোভারকে পড়ে শোনালো যা দেয়ালে লেখা আছে। ওখানে কিছুই নেই, কেবল একটি বিধান পড়ে আছে। সব পশু সমান,
তবে কেউ কেউ বাকিদের চেয়ে অধিকতর সমান। পরদিন যখন তদারকির দায়িত্বে থাকা শুয়োরদের খুরের ফাঁকে চাবুক ধরা দেখা গেল, খুব একটা আশ্চর্য কিছু মনে হলো না কারো। যখন জানা গেল শুয়োরেরা বেতার যন্ত্র কিনেছে, কিংবা টেলিফোন সংযোগ নিচ্ছে, অথবা জন বুল, টিটবিট কিংবা ডেইলি মিররের মতো খবরের কাগজের গ্রাহক হয়েছে, তখনও কেউ অবাক হয়নি। এমনকি নেপোলিয়ন যখন মুখে পাইপ ধরে বাগানে পায়চারি করতে শুরু করল, তখনও নয়। কিংবা যখন মিস্টার জোনসের কাপড়ের আলমারি খুলে ওরা তার পোশাক পরে ঘোরাঘুরি করল, সেটিও সয়ে গেল। নেপোলিয়ন নিজে কালো কোটের সঙ্গে ব্রিজ পরল, কালো চামড়ার আটশাট পাতলুন পরল। এরপরে যখন ওর প্রিয়তমা সুকরি মিসেস জোনসের রোববারের মোলায়েম রেশমি পোশাক পরে হাজির হতে লাগল, ততদিনে সবাই অবাক হতে ভুলে গেছে। এক সপ্তাহ পরে এক দুপুরে অনেকগুলো জুড়ি গাড়ি থামল উঠোনে। প্রতিবেশী খামারিদের প্রতিনিধি একটা দলকে খামার পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিরা সমস্ত খামার ঘুরে দেখল এবং প্রশংসা করল। বিশেষ করে হাওয়া কল দেখে ওরা অতিশয় মুগ্ধ হল। পশুরা তখন শালগম ক্ষেতের আগাছা তুলছিল। ওরা খুব মনোযোগ দিয়ে কাজ করছিল, মাথা তোলেনি কেউ। ওরা এখন আর বুঝতে পারে না কে বেশি ভয়ঙ্কর, শুয়োর নাকি বেড়াতে আসা মানুষের দল। সেই বিকেলেও খামার বাড়ির ভেতর থেকে হাসি গান উচ্ছ্বাসের আওয়াজ ভেসে আসছিল। এরপরে হঠাৎ করে অনেক ধরনের মিশ্র আওয়াজ শোনা যেতে লাগল। পশুদের কৌতূহল বাড়ছিল। এই প্রথম মানুষ আর পশু এক টেবিলে বসে আলাপ করছে। কি ঘটতে পারে? সবাই মিলে ওরা যতটা সম্ভব নিঃশব্দে খামার বাড়ির বাগানে পৌঁছে গেল। দরজার কাছে এসে ওরা খানিক দোনমনা করছিল। ক্লোভার ঢুকে পড়তেই অন্যরা ওর পিছু নিল। পাটিপি টিপে ওরা বাড়ির ভেতর সীমানা পর্যন্ত গেল। আকারে উঁচু পশুরা খাবার ঘরে জানলা দিয়ে উকি দিল। দেখল লম্বাটে টেবিলটা ঘিরে আধা ডজন মানুষ এবং শুয়োরদের মতো গুরুত্বপূর্ণ 6টি শুয়োর বসেছে। নেপোলিয়ন টেবিলের প্রধান আসনটিতে বসেছে। শুয়োরদের সবাইকে চেয়ারে বেশ সাবলীল দেখাচ্ছে। ওরা তাস পেটাচ্ছিল। ঘটনাক্রমে তাতে বিরতি দিয়ে পানের উদযাপনের ব্যবস্থা হচ্ছে। বড় জগভর্তি বিয়ার থেকে সবার মগ পূর্ণ করা হলো। জানালায় ভিড় করে থাকা অবাক মুখগুলোকেও খেয়াল করল না। ফক্সউড খামারের মিস্টার পিলকিংটন দাঁড়ালেন, তার পায়ে মগ ধরা। তিনি বললেন, উপস্থিত সবাইকে তিনি আজকের উদযাপনের পানের আহ্বান জানাবেন, কিন্তু তার আগে উপস্থিত সবার সামনে কয়েকটি কথা বলা কর্তব্য বলে তিনি মনে করছেন। বিষয়টি তার জন্য পরম তৃপ্তিদায়ক, তিনি বলতে লাগলেন। তিনি নিশ্চিত যে অন্য সবারও একই অনুভূতি। দীর্ঘদিনের অবিশ্বাস এবং ভুল বোঝাবুঝির আজ অবসান হলো। এমন দিন ছিল যখন তিনি অথবা এখানে উপস্থিত তার সঙ্গীরা অ্যানিমাল ফার্মের প্রতি ঠিক হিংসাত্মক না হলেও বলা যায় ক্ষমাহীন মানসিকতা অনুভব করেছেন। কিছু অনভিপ্রেত ঘটনা ঘটেছে, কিছু সাম্প্রতিক ভুল ধারণাও ছিল এইসবের পেছনে। শুয়োরদের কর্তৃত্বাধীন একটি খামার নিয়ে সন্দেহ তো ছিলই, পাশাপাশি অন্যান্য খামারগুলোতেও এর প্রভাব নিয়েও উদ্বেগ ছিল। অনেক খামারই ভেবেছেন, বলা বাহুল্য, যথাযথ অনুসন্ধান ছাড়াই যে এই ধরনের খামারে নিয়মানুবর্তিতা রক্ষা করা অসম্ভব। তাদের এই ধরনের সব সন্দেহ আজ দূর হয়েছে। তিনি এবং তার বন্ধুরা আজ পশু খামারের প্রতি ইঞ্চি নিরীক্ষণ করেছেন। তারা কি দেখলেন আজ? আধুনিক পদ্ধতির প্রয়োগ তো বটেই, এছাড়াও দেখলেন নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলার অকল্পনীয় মেলবন্ধন, যা কিনা সব খামারিদের জন্য অনুকরণযোগ্য। তিনি বিশ্বাস করেন, তিনি আগে যা বলতেন, অ্যানিম্যাল ফার্মের নিচু জাতের পশুরা সমগ্র অঞ্চলের খামারগুলোর পশুদের চেয়ে বেশি কাজ করে এবং কম খাদ্য পায়, সেটি যথার্থই ছিল। আজ তারা যা দেখলেন, বলা বাহুল্য, তার অনেক কিছুই অচিরেই তারা নিজেদের খামারেও চালু করবেন। তিনি তার বক্তৃতা অ্যানিমাল ফার্ম এবং এর প্রতিবেশীদের মধ্যেকার সুসম্পর্ক জোরদার করা এবং তা ভবিষ্যতে টিকিয়ে রাখার ওপরে বিশেষ জোর দিয়ে শেষ করলেন। বললেন, মানুষ এবং শুয়োরদের মধ্যে কোনো ধরনের বিরূপতার সুযোগ নেই। তাদের সংগ্রাম এবং বাধাগুলো একই ধরনের। শ্রম নিয়ে সমস্যা সব জায়গাতেই একই নয় কি? এই সময় বোঝা যাচ্ছিল মিস্টার পিলকিংটন খুব সাবধানে বুদ্ধিমত্তার সঙ্গে উপস্থিত সঙ্গীদের সামনে কিছু একটা পেশ করবার ছক কাটছেন, কিন্তু বলার আগে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করছেন। বোঝা যাচ্ছে তিনি হাসি গেলার চেষ্টা করছেন প্রাণপণে। তার থুতনির নিচের কয়েক স্তরের মাংসপেশি প্রায় বেগুনি হয়ে উঠেছে এবং অবশেষে তিনি তার আমোদকে শাসনে এনে শব্দগুলো উচ্চারণ করতে পারলেন। আপনাদের যেমন নিচু শ্রেণীর পশুদের দমিয়ে রাখতে হয়, আমাদেরও নিচু শ্রেণীকে দাবিয়ে রাখতে হয়। এই পরিহাসের টেবিল জুড়ে হাসির ফোয়ারা ছুটল। লম্বা সময় ধরে কাজ করানো
এবং কম বরাদ্দ আর তোষামোদের অনুপস্থিতি, এইসব যা কিছু আজ তিনি এই অ্যানিমাল ফার্মে দেখলেন, তার জন্য তিনি আবারও শুয়োরদের অভিনন্দন জানালেন। অবশেষে তিনি সবাইকে দাঁড়িয়ে তাদের পানপাত্র পূর্ণ আছে কিনা নিশ্চিত হয়ে নিতে অনুরোধ করলেন। মহোদয়গণ, এবার আমি আপনাদের কাছে শুভকামনার প্রস্তাবটি পেশ করছি। গ্লাস উঁচু করুন এবং বলুন, অ্যানিমাল ফার্মের আরও উন্নতি হোক। কিছু সময়ের জন্য উল্লাসের হুল্লোড়, মেঝেতে পা ঠোকার আওয়াজে পরিবেশ জমে উঠল। নেপোলিয়ন এতটাই আপ্লুত হলো যে মগের পানীয় গলায় ঢালার আগে নিজ আসন ছেড়ে মিস্টার পিলকিংটনের কাছে গিয়ে তার মগে মগ ঠুকে এলো। উল্লাস খানিক প্রশমিত হলে নেপোলিয়ন, যে কিনা তখনও দাঁড়িয়েছিল, জানালো তারও কিছু বলবার আছে। যথারীতি নেপোলিয়ন সবসময়ের মতো ছোট এবং যথাযথ শব্দচয়নে তার বক্তব্য পেশ করল। সে জানালো সে নিজেও আনন্দিত যে আজ সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। দীর্ঘদিন ধরেই তার কোনো এক শত্রুর মাধ্যমে গুজব চলছে কিংবা ছড়ানো হচ্ছে, তার এই সন্দেহ বিশ্বাস করার মতো যথেষ্ট প্রমাণ আছে। গুজবটি হলো সে এবং তার সাথীরা কিছু একটা বিধ্বংসী বা বিপ্লবের পরিকল্পনা ভাবছে। আশপাশের খামারগুলোতে বিদ্রোহের প্রচারণার জন্য আগাগোড়াই অ্যানিমাল ফার্মকে দায়ী করা হয়েছে। এর চেয়ে অবান্তর মিথ্যা আর কিছুই হতে পারে না। অ্যানিমাল ফার্মের একটাই উদ্দেশ্য ছিল এবং এখনও আছে, তা হলো প্রতিবেশী খামারগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক ব্যবসায়িক সহযোগিতা। এই খামারটি যা তার সৌভাগ্য হয়েছে পরিচালনার, সেটি একটি সমবায় প্রতিষ্ঠান, যা সত্য তার নামে হলেও শুয়োরদের সবাই এর অংশীদার। সে জানালো সে বিশ্বাস করে না অতীতের পারস্পরিক সন্দেহ এখনও আছে, বরঞ্চ খামারের দৈনন্দিন কার্যক্রমের সাম্প্রতিক পরিবর্তনগুলো অবশ্যই তাদের মধ্যকার বিশ্বাসকে দৃঢ়তর করবে। এতদিন পর্যন্ত পশু খামারের পশুরা পরস্পরকে কমরেড বলে সম্বোধন করে আসছে, এটি বন্ধ করা হবে। এছাড়াও এক অদ্ভুত সংস্কার দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটি হলো প্রতি রোববার খামারের বাগানের খাম্বায় লাগানো এক দাঁতাল শুয়োরের খুলিকে পশুদের প্রদক্ষিণ করার রেওয়াজ, এটিও বন্ধ করা হবে। অতিথিরা নিশ্চয়ই দেখেছেন মাস্তুলে সবুজ পতাকা উঠছে। যদি দেখে থাকেন তবে নিশ্চয়ই তাতে সাদা রঙে আঁকা খুর এবং শিংয়ের প্রতীক, যা আগে ছিল তা যে নেই তাও লক্ষ্য করেছেন। এখন থেকে কেবল সবুজ রঙই থাকবে পতাকায়। মিস্টার পিলকিংটনের অসাধারণ প্রতিবেশী সুলভ বক্তৃতা নিয়ে তার কেবল একটি আপত্তি আছে। মিস্টার পিলকিংটন বক্তৃতাতে আগাগোড়া এই খামারকে অ্যানিমাল ফার্ম নামে উল্লেখ করেছেন। অবশ্য তার না জানারই কথা, কারণ নেপোলিয়ন নিজেই এই প্রথমবার ভরা সভায় জানাচ্ছে যে এই অ্যানিমাল ফার্ম নামটি এই মুহূর্ত থেকে বিলোপ করা হলো। এখন থেকে এই খামার ম্যানর ফার্ম নামেই পরিচিত হবে। নেপোলিয়ন বিশ্বাস করে এই নামটিই খামারের সঠিক এবং আসল নাম। মহোদয়গণ, নেপোলিয়ন ইতি টানল, আমি আরেকবার আপনাদের খানিক আগে শুভ ইচ্ছের উদযাপন করব, তবে এবার একটু অন্যভাবে। আপনাদের পাত্র পূর্ণ করুন। মহোদয়গণ, এবার আমার সঙ্গে শুভকামনায় একাত্ম হন। সবাই বলুন, ম্যানর ফার্মের উন্নতি হোক। আরেকবার আগের মতোই আন্তরিক উদযাপন হলো। গ্লাস খালি হলো। বাইরে দাঁড়ানো পশুদের বড় অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে উদ্ভট কিছু একটা ঘটতে যাচ্ছে। শুয়োরদের মুখ কি বদলে গেল? ক্লোভার সবকটা শুয়োরের মুখে ওর অনুজ্জ্বল দৃষ্টি বোলালো। ওদের কারো 5টি থুতনি, কারো 4টি, কারো 3টি, কিন্তু কিছু একটা মনে হচ্ছে গলে যাচ্ছে আর পাল্টে যাচ্ছে। হাততালি থামল। সবাই যার যার হাতের তাস তুলে নিল। যে খেলাটি মাঝখানে থেমেছিল সেটি আবার শুরু হলো। পশুরা চুপচাপ বেরিয়ে এলো, কিন্তু তারা 20 গজ না যেতেই থমকে দাঁড়ালো। প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে খামার বাড়িতে। ওরা আবার ছুটে গেল এবং জানালা দিয়ে দেখতে লাগলো। হ্যাঁ, ঠিক ধরেছে ওরা। প্রচণ্ড ঝগড়া চলছে। সবাই চেঁচাচ্ছে, টেবিল চাপড়াচ্ছে, কুটিলভাবে তাকাচ্ছে পরস্পরের দিকে, অস্বীকার করছে। বোঝা গেল ঝামেলা শুরু হয়েছে তাসের দান নিয়ে। মিস্টার পিলকিংটন এবং নেপোলিয়ন দুজনের প্রত্যেকে ইস্কাবনের টেক্কা ফেলেছে, তা নিয়েই বিতণ্ডা। 12টা রাগী স্বর চেঁচাচ্ছে একই সঙ্গে। ওদের সবার চেহারা একই। শুয়োরদের মুখের খানিক আগের অবদ্ধ পরিবর্তন নিয়ে ভাবা এখন অবান্তর। বাইরে দাঁড়ানো পশুরা দেখতে লাগলো ভেতরের মুখগুলোকে। ওদের চোখ ঘুরছে শুয়োর থেকে মানুষ, আবার মানুষ থেকে শুয়োর, ফের শুয়োর থেকে মানুষ। এর মধ্যে কোনটা যে কে তার আলাদা করাই যাচ্ছে না।